আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সকলকে স্বাগত আজকের প্রকাশনা উৎসবে। আপনারা জানেন যে আমরা ইউপিএল এর পক্ষ থেকে বেশ কিছু দারুণ সব বই নিয়ে প্রকাশনা উৎসব করছি। সাথে ইউপিএল এবং ইউপিএল এর সাথে প্রকৃতি ও পরিচয় প্রকাশনের যে বইগুলো আমরা পাবলিশ করছি, সেগুলোর সাপেক্ষে আমাদের খুব ভালো ভালো কিছু মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর ছোট্ট আলোচনার মতো করার চেষ্টা করছি, যেখানে আমরা সেই বইগুলো সম্পর্কে আরও বেশি গভীর বোধ পাবো। এবং আমরা লেখকের কাছ থেকেও শুনছি যে এই বইগুলো লেখার পেছনে তার গল্পটা কী, পটভূমিটা কী, এবং এই বইয়ের পাঠক যারা আছে আমরা পাঠকদের কাছ থেকেও শোনার চেষ্টা করছি যে বইটা পড়ে তাদের কেমন লেগেছে। তো আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো, আমাদের বইটির নাম হলো গণিত আমাদের কি কাজে লাগে। বইটি লিখেছেন শফিক ইসলাম। আমরা সৌভাগ্যবান যে আজকে আমাদের সাথে লেখকও রয়েছেন এবং আমাদের সাথে আরও বেশ কিছু গণ্যমান্য অতিথি রয়েছেন। আমি শুরুতে তাদের নামগুলো বলে যাব, তারপরে আমরা একে একে এই বইটি সম্পর্কে এবং এই বইটির বাহিরেও গণিত আসলে প্রাথমিক জীবনে আমাদের কি কাজে লাগে এই বইতে এবং এই বইয়ের বাইরে সব কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমাদের সাথে আছেন, আমি প্রথমে বলেছি যে আজকে আমাদের এই বইয়ের লেখক শফিক ইসলাম রয়েছেন। তিনি সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ। আমাদের সাথে রয়েছেন ডক্টর তীব্র আলী, তিনি প্রফেসর এবং সহযোগী ডিন, স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সেস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছেন ডক্টর ফারসিম মান্নান মোহাম্মদী, তিনি অধ্যাপক তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ, বুয়েট। আমাদের সাথে আছেন ডক্টর বাবুল হাসান, অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে একজন ক্ষুদে বন্ধু রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ওয়াহিদুর রহমান মহিন। তিনি পড়ছেন 10ম শ্রেণীতে এবং তিনি আমাদের লেখকের একজন ছাত্র। তিনি আছেন মুন্সিগঞ্জে একটি স্কুলে পড়ালেখা করছেন। এবং আমাদের সাথে আছেন মাহরুক মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইউপিএল। তো আজকের অনুষ্ঠানের প্রথমেই আমি মাহরুক মহিউদ্দিনকে অনুরোধ করব আজকে এই বই প্রকাশনা উৎসব সম্পর্কে কিছু বলার জন্য। ও দুঃখিত, আমি আসলে নামটা জি প্রথমেই ছিলেন তাই প্রথম নামটাই মিস করে গিয়েছে। আমাদের সাথে আছেন ডক্টর আহমদ মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে? অনেক ধন্যবাদ মুনিম শাহরিয়ারকে এবং আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন। আমাদের আজকের যে বইয়ের প্রকাশনার উৎসব আমরা করছি, অধ্যাপক শফিক ইসলাম এবং বক্তারা যারা উপস্থিত হয়েছেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের প্রতি। খুব অল্প সময়ের আসলে সময় দিতে পেরেছি আমরা আপনাদেরকে, যখন থেকে আয়োজনের কথা আমরা ভেবেছি এবং আজকের দিনের মধ্যে খুব বেশি সময় ছিল না। তো তারপরেও আপনাদের সবাইকে এত অল্প সময়ের নোটিসে পেয়েছি, সেটা আমাদের একটা সৌভাগ্য। এবং একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা অনুষ্ঠানটি শুরুতে যারা যুক্ত হয়েছেন ফিজিক্যালি, এবং আমরা ফেসবুকেও অনলাইনে লাইভ করছি, সেখানেও আশা করছি যে আমরা দর্শকদেরকে পাবো। তো এই প্রকাশনা উৎসবগুলো আসলে আমরা করছি, আমাদের একটা ভাবনা হচ্ছে যে বই হয়তো সাধারণত যেটা হয় যে বই প্রকাশের পরপরই একটা আয়োজন বা উৎসব হয়, কিন্তু এক হচ্ছে যে আমাদের এই করোনার সময়ে যে বইগুলো আমরা গত বছর প্রকাশ করেছিলাম সেগুলো নিয়ে সেরকম কোনো আয়োজন করার সুযোগ হয়নি। আর আমরা আসলে মনে করি যে বইয়ের আলোচনা যে কোনো সময় হতে পারে, সেটা এমন না যে যখনই বইটি প্রকাশিত হলো তখনই হতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা বোধহয় নেই। বিশেষ করে যদি বইয়ের প্রসঙ্গ এমন হয় যে সেটা কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে বেঁধে রাখার প্রয়োজন নাই। এবং গণিত এমন একটা বিষয় যে, এবং গণিত নিয়ে যেটা লেখক নিজেও লিখেছেন ওনার বইয়ে, যে গণিত নিয়ে একটা ভীতি আছে সবার মধ্যে। আমরা দেখেছি যে ম্যাথ অলিম্পিয়াড এত পপুলার হয়েছে আমাদের দেশে, এখানে ম্যাথ অলিম্পিয়াডের একজন অন্যতম আয়োজকদের মধ্যে যারা আছেন তাদের একজনকেও আমরা পেয়েছি, ফারসিম মান্নান মোহাম্মদী, উনি এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন। তো সেটা থেকেও আমরা দেখেছি যে ওনারাও চেষ্টা করেছেন ওনাদের
এই প্রয়াসের মাধ্যমে এই গণিতের ভীতিকে কিছুটা কাটিয়ে উঠতে। তো সেই বলা যায় যে আমরা হয়তো কিছুটা সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গেও যুক্ত হতে চাই, এবং এই ছোট প্রয়াসটা আমাদের প্রকাশনার একটা যতটুকু পরিসরে আমরা এখানে অবদান রাখতে পারি সেটুকুই আমাদের যুক্ত হওয়ার জায়গা। ইউপিএল সাধারণত আমরা গবেষণা ভিত্তিক বই আমরা প্রকাশ করি, এবং বিশেষ করে উচ্চশিক্ষায় গবেষণার বই বা গবেষণা ভিত্তিক বিভিন্ন বই আমরা প্রকাশ করি, এবং আমাদের কিছু ছোটদের জন্য পাঠ সহায়ক বইও আছে। আমাদের যে বিষয়টির কিছুটা ঘাটতি ছিল সেটা হচ্ছে আমাদের ইয়াং অ্যাডাল্টদের জন্য, যেটা মানে কিশোর এবং তরুণদের জন্য বাংলায় বেশ কিছু বই আমরা চেয়েছিলাম করতে, এবং সেই সূত্রেই আসলে প্রকৃতি পরিচয়ের সঙ্গে এই কোলাবোরেশনটা আমরা শুরু করি। কারণ প্রকৃতি পরিচয় বিশেষ করে কিশোর এবং তরুণদের জন্য বিভিন্ন বিষয়ের উপরে বাংলায় এই বইগুলো প্রকাশ করছে। তো এবং গত 2 বছর ধরে আমরা প্রকৃতি পরিচয়ের সঙ্গে এই আয়োজন এই বইয়ের প্রকাশনা আমরা যৌথভাবে করছি। তো এবং এটা আমাদের খুবই গর্বের বিষয় যে এই বইয়ের দ্বিতীয় সংস্করণটা আমরা যৌথভাবে করতে পেরেছি। এবং আপনারা হয়তো প্রথম সংস্করণটি যাদের সংগ্রহে নেই, আমি তাদের জন্য বলছি যে দ্বিতীয় সংস্করণটি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আমি তার জন্য লেখককে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রথম সংস্করণটি 142 পৃষ্ঠার মতন ছিল, তারপর বোধহয় প্রায় আরও 50 পৃষ্ঠার মতন তিনি আরও এর সঙ্গে বিভিন্ন কন্টেন্ট সংযোজন করেছেন এবং আরও উন্নত করেছেন বইটিকে। তো এই বইটি সম্পর্কে আমরা লেখকের কাছে জানবো, এবং আমার মনে হয় আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। আমরা আজকে বইটি নিয়ে জানতে চাই, এবং বইটি যারা পড়েছেন, যারা আলোচনা করবেন, তারা প্রত্যেকেই গুণী এবং জ্ঞানী, এবং আমরা তাদের কাছ থেকে বইটির সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে, এবং আমি একটুখানি বলতে চাই যে আজকে যিনি সঞ্চালনা করছেন তাকেও আমরা একটু বিশেষভাবে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। তিনি নিজেও একজন উদ্যোক্তা, এবং মোনেম শাহরিয়ার ওনারা টিঙ্কার্স টেকনোলজি বলে একটি সফটওয়্যার উদ্যোগ নিয়েছে, এবং বাংলা কিভাবে ছোটদেরকে যারা হয়তো প্রবাসে বা দেশে বাংলা শেখার জন্য তারা অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে বেশ কিছু টুলস তৈরি করছে। তো আমরা হয়তো মানে এটাও গণিতের সাথে তো অবশ্যই সম্পর্কিত, তো সেই কারণে আমরা মনে করেছিলাম যে মুনেম যদি আজকে যুক্ত হয় আমাদের সঙ্গে, আমরা মুনেমের কাছেও শুনবো যে বইটি পড়ে তার কেমন লাগলো। তো ঠিক আছে, আমি মুনেমকে আবার ফিরিয়ে দিচ্ছি মাইক, আমরা বক্তাদের কাছ থেকে শুনি বইটি সম্পর্কে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহরুফ মহিউদ্দিন আপুকে। আমাদের আজকে আরও একজন অতিথি আসার কথা ছিলেন, তার কথা না বললেই নয়, যেহেতু গণিত উৎসবের কথা চলে এলো। আমাদের সাথে অধ্যাপক কায়কোবাদ স্যার আসার কথা ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অত্যন্ত জরুরি একটি কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারলেন না। আর যে জিনিসটি আসলে আজকে গণিত আমাদের কি কাজে লাগে, মাহরুফ আপু আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন। আমিও একসময় এই যে গণিত উৎসবগুলোতে সেই ছোটোবেলা থেকে ওই উৎসবে স্যারদেরকে দেখে দেখে বড় হওয়া তরুণদের মধ্যেই একজন। তো প্রথমেই এই বইটি লেখার পেছনের গল্প শোনার জন্য আমরা শফিক ইসলাম স্যারের কাছে যাব, যে স্যার কেন এই বইটি লেখার কথা ভাবলেন এবং এটা থেকে আপনার প্রত্যাশা কী ছিল। ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার সাথে যারা আলোচক হিসেবে আছেন, অত্যন্ত খ্যাতিমান মানুষেরা আছেন। এই বইটি লেখার পেছনে একটা গল্প আছে। গল্পের একটা অংশ আমি আমার ভূমিকায় দিয়েছি অলরেডি। আমার আসলে কখনো ইচ্ছে ছিল না যে গণিত আমাদের কী কাজে লাগে এই নিয়ে যে একটি বই লেখা যায়, এরকম কোনো ইচ্ছাই আমার ছিল না। কারণ সবাই জানে, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা জানে যে গণিতের ইম্প্যাক্টটা জানে, আর এই কিছুটা জানি বলেই আমার মানে এটা একটা অসম্ভব ঘটনা মনে হয়েছিল যে গণিত আমাদের কী কাজে লাগে এরকম নামে এই শিরোনামে আসলে কোনো বই লেখা সম্ভব না। আর যদি লেখা হয় তাহলে ওই যে একটা গান আছে না, যদি সব সাগরের জল কালি হতো আর সব গাছ লেখনি হতো, তবে গণিতের কথা লেখা শেষ হতো না, এরকম একটা অবস্থা হয়ে যেত আর কি। এটা হলো একটা ঘটনা যে গণিত আমাদের কী কাজে লাগে এই নিয়ে একটা বই লেখা অলমোস্ট ইম্পসিবল।
পরিপূর্ণ বই লেখা। আর দ্বিতীয় আরেকটি কারণ ছিল না লেখার পেছনে। লেখার গল্পটা পরে বলি, প্রথমে না লেখার কারণটা বলি আর কি। দ্বিতীয় কারণটি হচ্ছে, আপনারা যারা স্টিফেন হকিংয়ের বিখ্যাত বইটি পড়েছেন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটির অ্যাকনোলেজমেন্টে এই বইটি লেখার ইতিহাস নিয়ে আবার আরেকটি বই আছে, হিস্ট্রি অফ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এরকম। তো সেখানে এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ে লেখক যখন পাণ্ডুলিপি জমা দিয়েছেন, তখন বারবার তাকে কারেকশনের জন্য ফেরত পাঠানো হয়েছে। তখন স্টিফেন হকিংয়ের মনে হয়েছিল যে এই প্রক্রিয়াটা অনন্তকাল চলতে থাকবে। কারো কাছ থেকে স্টিফেন হকিং শুনল যে একটি ইকুয়েশন, সিঙ্গেল ইকুয়েশন উইল হ্যাভ দ্য সেলস, অর্থাৎ একটা বইয়ের মধ্যে যদি একটা ইকুয়েশন থাকে, গণিতের ইকুয়েশন, তাহলে তাতে বইটির কাটতি অর্ধেক কমে যায়। তখন স্টিফেন হকিং শেষ পর্যায়ে স্বীকার করছেন যে আমি চেষ্টা করেছি সকল ইকুয়েশনকে সরল ভাষায় ট্রান্সলেট করতে, কেবল একটি ইকুয়েশনকে পারিনি। সেই ইকুয়েশনটি হলো আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন E=mc²। কিন্তু আমি যদি গণিত নিয়ে একটা বই লিখি, তাহলে একেবারে আবশ্যিকভাবে আমার অনেক ইকুয়েশন আসতে বাধ্য। তাহলে স্টিফেন হকিংয়ের মতো একজন মানুষ যেই শঙ্কা প্রকাশ করেছে যে একটি ইকুয়েশন একটি বইয়ের অর্ধেক কাটতি কমিয়ে দেয়, ওইরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের মতো একটি দেশে, যেখানে বইয়ের এমনিতেই বাজার খুব কম, সেখানে যদি আমি একটি গণিতের মতো বিষয় নিয়ে, কাঠখোট্টা বিষয় নিয়ে, ইকুয়েশন নিয়ে একটি বই করি, তাহলে কি একটা অবস্থা তৈরি হবে। এই দুটি মূলত কারণ। কিন্তু এর মধ্যে আমাদের যে বন্ধু এখন এখানে উপস্থিত নেই, এই বইটা লেখার পেছনে তার অবদান অনেক বেশি। ফিরোজ আহমেদ, প্রকৃত পরিচয়ের সাথে জড়িত, আপনারা অনেকেই চেনেন তাকে। উনি আমাকে একটা ধারণা দিলেন যে স্কুল গণিত, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের যে গণিত, এই গণিত নিয়ে একটি বই লেখা যায়। এবং এখানে একটা কথা বলে রাখি যে আমার একজন খুব প্রিয় গণিতবিদ আছে, যার নাম আপনারা জানেন, যে হার্ডি, G.H. হার্ডি। হার্ডিকে বলা হয় পিউরেস্ট অফ দ্য পিউরেস্ট ম্যাথমেটিশিয়ানস, অর্থাৎ বিশুদ্ধতম গণিতবিদদের মধ্যেও হার্ডি হলেন বিশুদ্ধতম গণিতবিদ। তো হার্ডির একটা বই আছে, এ ম্যাথমেটিশিয়ানস অ্যাপোলজি। ওই বইয়ে হার্ডি যে গণিতকে আমরা ব্যবহার করি, আসলে এই গণিতকে উনি বলছেন অনেকটা ইনফিরিয়র ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, তুচ্ছ ম্যাথমেটিক্স হিসেবে। আর ওনার ভাষায়, এবং আমিও একমত ওই কথার সাথে, যে উচ্চতর গণিত মানে হচ্ছে, হার্ডি গণিতকে দেখছেন একটা আর্টের সাথে, শিল্পের সাথে। যেমন মোনালিসা একটা ছবি, এই ছবিটা আমাদের বস্তু জাগতিক কোনো কাজে লাগে না, মানে যে কাজে লাগার যে ঘটনাটা, একটা রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আমাদের খুব একটা কাজে লাগে না। মানে কাজে লাগা বলতে আমরা যে বুঝি যে একটা বাজার থেকে একটা মাছ কিনলাম, খেলাম, কিংবা একটা ভালো জামা কাপড় পরলাম, ঠিক ওই অর্থে। সেটা হলো উচ্চতর গণিতের কথা। উচ্চতর গণিত হলো এরকম আর্টের মতো, শিল্পের মতো, যেটা আমাদের মনের খোরাক যোগায়, আমাদের মনকে আনন্দ দেয়, আমাদেরকে এই সৃষ্টির সাথে, এই সৃষ্টির সমস্ত কিছুর সাথে রিলেট করে, সম্পর্কযুক্ত করে। এমন একটা প্রেক্ষাপটে গণিত আমাদের কি কাজে লাগে, এরকম একটা বই লেখা আসলে অনেক কঠিন ছিল আমার জন্য। তো আমি ফিরোজ আহমেদের অনুপ্রেরণায় এবং অনেকটা চাপাচাপিতে, আমি এই শব্দটাই ব্যবহার করছি খুব ইচ্ছাকৃতভাবে, এই বইটি আমি লিখতে শুরু করি। তো উনি আমাকে সময় দিয়েছিলেন খুব অল্প সময়ে বইটা লিখে মোটামুটি একটা অবস্থায় দাঁড় করিয়ে তাকে আমি দিই। এবং যত অল্প সময় আমি বইটা লিখি, তার চেয়েও অল্প সময় বইটার প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। এটা আমার জন্য তো বটেই অত্যন্ত আনন্দের একটা বিষয়। এরপরে আমি বলি যে আসলে বইটা ওই অবস্থায় রাখা যাবে না, কিছুটা ডেভেলপ করতে হবে। তো আমি এই ডেভেলপ করতে গিয়ে যেটা করেছি, যে এখানে আমার টার্গেট ছিল মাধ্যমিক স্তরের, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাসগুলো আছে, আমাদের গণিতের যে পার্টগুলো আছে, এইটার সাথে বাস্তব জীবনের যে প্রয়োজন, একেবারে আক্ষরিক অর্থেই প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকে ইলাস্ট্রেট করা, বর্ণনা করা। তবে আমি ঠিক বর্ণনার মধ্যেই আসলে আমার এই বইটাকে রাখতে চাইনি।
গণিতের যে বিবর্তন, এই বিবর্তনের যে ধারাবাহিকতা, গণিতের একটা ডেফিনেশনগত বিবর্তন ঘটে গেছে এই গত 2000 বছরে, ওই বিবর্তনটা ধরতে চেয়েছি। গণিতের সংজ্ঞাগত যে পরিবর্তনটা ঘটে গেছে সেই পরিবর্তনটা ধরতে চেয়েছি। এবং সার্বিকভাবে এই বইয়ের মধ্যে আমি যদিও বারবার বলছি যে এটা স্কুল মাধ্যমিক লেভেলের একটা বই, আমি চেষ্টা করেছি এর মধ্যে উচ্চতর গণিতের একটা স্বপ্ন বীজ ঢুকিয়ে দিতে, যাতে করে ছাত্রছাত্রী যারা বইটা পড়বেন তারা যেন এই বইটা পড়ে গণিত সম্পর্কে একটা উচ্চ আশা তৈরি হয়। যে উচ্চ আশা হার্ডির সেই যে বয়ান বা বক্তব্য, ওই বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করেন অবশ্যই। কারণ আমার যে মানসিক শান্তি, যে তুষ্টির জন্য আমি গণিত করি, কিংবা আমার এই সৃষ্টি জগতের সাথে আমার সম্পর্ক তৈরি করা, এটা আমার একেবারেই নিতান্তই একান্ত ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সুখের বিষয়। কিন্তু সেইটাও মানে ওইরকম একটা স্বপ্ন সে লালন করতে পারবে এই যে ট্যাঞ্জিবল যে ব্যবহারিক যে কার্যক্রম, গণিতের সম্পর্ক, এই সম্পর্কগুলো জেনেই। এটা আমি সচেতনভাবে বলছি, আমি আবারও বলছি যে গণিত আমাদের বাস্তবিক জীবনে যে কাজে লাগে, এই কাজে লাগা থেকেই সে নিজেকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবে এবং সৃষ্টির যে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে। সেই উপলব্ধি করার মতো যে মেন্টাল ফাউন্ডেশনটা তার দরকার হবে, সেই ফাউন্ডেশনটা আমার মনে হয় যে আমি এই বইতে তৈরি করতে পেরেছি। এনিওয়ে, তারপরেও আমি বেশি কথা বলবো না এই মুহূর্তে। আমি যারা আলোচক আছেন তাদের জন্য ফ্লোর উন্মুক্ত রেখে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউপিএল-এর কর্ণধার মাহরুফ মহিউদ্দিনকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর অবশ্যই আমার সাথে বেশ কয়েকজন কলিগ আসছেন আমার সে সুদূর মুন্সিগঞ্জ থেকে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আর সবাইকে ধন্যবাদ দিয়ে এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার যেটা বললেন যে এই বইটা লেখার পেছনের গল্পটা, আমরা জানি যে প্রতিটা বই লেখার পেছনেই কেউ না কেউ একজন লেখককে অনুপ্রেরণা দেয়, এবং এক্ষেত্রে তার বন্ধু জনাব ফিরোজ আহমেদের নাম আমরা বারবারই উঠে এসেছে। আমরা বইয়ের সূচিতেও বইয়ের উৎসর্গতেও পেয়েছি, আজকেও পেলাম। তিনি হয়তোবা এই অনুষ্ঠানটা আমাদের ফেসবুক লাইভে আপনারা যারা বাকিরা দেখছেন তাদের সাথে হয়তোবা তিনি দেখছেন, বা না দেখলেও রেকর্ডেড লাইভটা দেখবেন, এবং তাকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। এবং এই বইতে খুব সুন্দরভাবে আসলে ছোটদের জন্য যেমন টার্গেট অডিয়েন্স হিসাবে লেখা হয়েছে, পাশাপাশি আমি যখন বইটা হাতে পাই, আমি পড়ার পরে আমার ছোট কাজিনদেরকে দেই, তারাও পড়ে অনেক বেশি অনুপ্রেরণা পায় আসলে। তো বইয়ের গল্পই চলছে, বই লেখা নিয়ে কথা আমরা আরও শুনবো লেখকের কাছ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাব ডক্টর তীব্র আলী স্যারের কাছে। এই বই বা গণিত কী কাজে লাগে এ বিষয়ে আপনার বক্তব্যের জন্য। থ্যাংক ইউ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি প্রথমেই এই বইয়ের লেখক শফিক ইসলাম ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই বইটি লেখার জন্য। আমাকে মাহরুখ কবে 3-4 দিন আগে বোধহয় বইটা পাঠিয়েছে, বাট আমি খুব ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যে আমি বললাম যে না, আমি এইটা করবো, কারণ দিস ইজ মানে এটা আমার প্যাশন। হ্যাঁ, আমি বাসায় রিল্যাক্স করি হচ্ছে কি ইউটিউবে গণিতের উপরে ভিডিও দেখে, হ্যাঁ, তো এবং নিজেরও হয়তো ভবিষ্যতে গণিত এবং ফিজিক্স নিয়ে একটা চ্যানেল করার ইচ্ছা আছে। তো আমি আসলে এটা একটা চমৎকার বই। আমি তো খুবই ইমপ্রেস আপনার গণিতের, বিশেষ করে গণিতের ইতিহাস নিয়ে আপনার নলেজ নিয়ে। এখানে মানে আমরা যখন গণিত অথবা ফিজিক্স পড়াই, মানে আমি আসলে গণিত ফিজিক্স দুইটার মাঝখানে, তখন আসলে অনেক সময় ছাত্ররা একটু বোর্ড হয়ে যায়। তখন আমরা প্রায় গণিত এবং ফিজিক্সের ইতিহাসের থেকে অনেক অ্যানেকডোট দেই, যাতে ছাত্রছাত্রীরা রিলেট করতে পারে, এবং তারাও যে মানুষ ছিল এবং তাদেরও প্যাশন ছিল। তারা শুধু মানে দেওয়ার নট মানে তারা খুব স্টাফি মানুষজন ছিল না, তারাও ভালোবাসতো, তারাও দুঃখ পেত। এইসব গল্প বললে তাদের জিনিসটা মানে গণিতের যে ইট বিকামস লাইফ, ফুল অফ লাইফ। হ্যাঁ, তো এটার জন্য ইতিহাসটা জানা দরকার। তো আমি খুবই ইমপ্রেস যে আপনার গণিতের ইতিহাস আপনি যেভাবে কভার
করেছেন। আমি ওনাকে বলেছি আমার একটা জিনিস শুধু মানে থার্ড এডিশনে আমি আপনাকে রিকোয়েস্ট করবো অ্যাড করার, যে কমপ্লেক্স নাম্বারস অথবা জটিল সংখ্যার উপরে একটি চ্যাপ্টার। এবং কমপ্লেক্স নাম্বার এবং জটিল সংখ্যা বলা যায় যে আপনি যেটা বলছিলেন যে জিএইচ হার্ডের বই এ ম্যাথমেটিশিয়ানস অ্যাপোলজি, এই বইটাও আমি যখন ঢাকা ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েটে পড়ি তখন আমি বইটা পড়ার আমার সৌভাগ্য হয়। আমার বাবা আর্টসের ছিলেন, ওনার ডিগ্রি ছিল ফিলোসফিতে, কিন্তু ওনার গণিতে এবং গণিতের হিস্ট্রিতে অসম্ভব ইন্টারেস্ট ছিল। এবং উনি ছোটোবেলা থেকে লক্ষ্য করেন যে আমার সায়েন্সের প্রতি একটা আগ্রহ, এর জন্য যদিও উনি আর্টসের লোক, উনি সবসময় আমাকে সায়েন্সের বই এনে দিতেন। এবং উনি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন উনি একদিন হঠাৎ করে ফটোকপি, জিএইচ হার্ডির বইটার ফটোকপি এনে আমাকে দিলেন। তখন বাংলাদেশে এইসব বই পাওয়া, একজনের হয়তো কপি ছিল, সেটা নিট খেতে গিয়ে 1000 কপি হয়ে যেত। তা আমি ওই বইটা পড়ি এবং আমি বইটা অসম্ভব ভালোবাসি, আমি অনেকবার ওই বইটা পড়েছি। হ্যাঁ, এবং জিএইচ হার্ডি ওখানে বলে যে মানে বইটার নাম হচ্ছে এ ম্যাথমেটিশিয়ানস অ্যাপোলজি, মানে এই অ্যাপোলজিটা হচ্ছে গিয়ে পুরনো অ্যাপোলজির সেন্সে, মানে কেন একটা জিনিস করা উচিত, হ্যাঁ, যে কেন ম্যাথমেটিক্স করা উচিত। এবং সেখানে সে দুটো ব্যাখ্যা দেয়। একটা ব্যাখ্যা হচ্ছে কি ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কি এই বইটা মানে থিম। আরেকটা হচ্ছে কি সে যেটা বলেন যে ম্যাথমেটিক্স ইজ বিউটিফুল এবং এর জন্যই আমাদের আসলে করা উচিত। এবং আমি মনে করি যে কমপ্লেক্স নাম্বারস অথবা জটিল সংখ্যা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সের সবচেয়ে সুন্দরতম একটি আবিষ্কারের মধ্যে একটি। এর জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে ভবিষ্যতে যাতে উনি জটিল সংখ্যার উপর একটি চ্যাপ্টার ইনক্লুড করেন। আর ওই ইকুয়েশন থাকলে বইয়ের সংখ্যা মানে সেলস কমে যাবে, স্টিভেন হকিং এটা খুব মজা করে বলছেন। এবং এখানে কিন্তু যারা মানে দর্শক আছেন অথবা বই আছেন, তারা কিন্তু এখানে ওই যে এই বইয়ে সূচকের উপরে একটা সংখ্যা আছে, একটা চ্যাপ্টার আছে, সূচক এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং এক্সপোনেনশিয়াল ডিকে। এবং এর মধ্যে কিন্তু এই স্টিভেন হকিংয়ের যোগটার মধ্যে কিন্তু একটা সূচকের যোগ আছে। হ্যাঁ, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে এটাকে একটা সূচকের গ্রাফ হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, আর আমার নেক্সট যেটা আমি বলতে চাচ্ছি যে আমি 2019 সাল পর্যন্ত কানাডার পেরিমিটার ইনস্টিটিউটে ছিলাম। তো 19 সালে আসার কয়েকদিন আগে আমার আই হ্যাড দ্য মানে গ্রেট ফরচুন অফ যে হ্যাভিং ডিনার উইথ রজার পেনরোজ। রজার পেনরোজ গত বছর নোবেল প্রাইজ পান গ্র্যাভিটেশনাল ওয়েভস আবিষ্কারের জন্য। এবং কারণ এবং তো উনি স্টিফেন হকিংয়ের সাথে অনেক কাজ করেছিল। এবং উনার ম্যাথমেটিক্সের উপর যে পপুলার বইগুলি খুললে দেখা যায় যে ইকুয়েশনে ভর্তি। এবং ওনার একটা বিশাল বই আছে, সেটা হচ্ছে গিয়ে রোড টু রিয়ালিটি। উনি যখন ওই বইটা লেখেন, মানে পাবলিশাররা এত নার্ভাস ছিল, কারণ ওই বইয়ের প্রত্যেকটা ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সবচেয়ে ডিফিকাল্ট ইকুয়েশনগুলি উনি এখানে এক্সপ্লেন করছেন ড্রয়িং দিয়ে, মানে। এবং ওই বইটা পরে দেখালে ইট বিকেম আ বেস্ট সেলার। হ্যাঁ, সো আমার সাজেশনটা আপনি ভয় পাবেন না। মানে ওই আইনস্টাইন এক সময় বলেছিল যে ইউ শুড মেক এভরিথিং সিম্পল বাট নট সিম্পল। হ্যাঁ, ওখানে যদি আপনি কিছু ইকুয়েশন ঢুকাবেন। হ্যাঁ, ওইটা নিয়ে যে। এবং আমি স্টিভেন হকিংয়ের বই পড়ে, বিশেষ করে তার একটা বই আছে, তার প্রথম যে পপুলার বই দ্য এম্পায়ার্স নিউ মাইন্ড, এই বইটা অসম্ভব বিউটিফুল একটা বই। যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আমার পিওর ম্যাথমেটিক্সে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যে নাম্বার থিওরি, গার্ডলস থিওরাম, এগুলি হচ্ছে কি ম্যাথমেটিক্সের বিউটিফুল সব আইডিয়াস। এইগুলি রজার পেনরোজ তার বইয়ে এমনভাবে এক্সপ্লেন করেছেন যে ওইটা রিগার এবং বিউটিটা একজন লে পার্সন বুঝতে পারবে যদি তার ধৈর্য থাকে। তো আমি এই জেনারেল কমেন্ট দিয়ে শেষ করতে চাই। আমি আবার আপনাকে মানে কংগ্রেচুলেশনস জানাবো এই বইটা লেখার জন্য। ইটস আ ওয়ান্ডারফুল বুক। এবং আমরা ছোটোবেলায় মানে বই পেতাম না বাংলায়, চেষ্টা করতাম। এবং মানে বাংলা ভাষায় গণিতের উপর ভালো বই আমি একটাই চিন্তা করতে পারি, এর আগে লেখা হয়েছে, সেটা হচ্ছে কি
ডক্টর লিয়াকত আলী, যিনি একজন বায়োলজিস্ট, উনি ভাষা শহীদ ভাষা শহীদ গ্রন্থমেলায় উনার একটা বই আছে জ্যামিতীয় দর্শন, এবং ওখানে উনি জিওমেট্রির যে একটা অ্যাক্সিওমেটিক ফাউন্ডেশন আছে, ইউক্লিডিয়ান জিওমেট্রি, এবং সেখান থেকে কীভাবে রিম্যানিয়ান জিওমেট্রি আসলো, এবং তার সাথে যে ফিলসফির একটা ডিপ যোগাযোগ আছে, তাও একটা মানে আমি মনে করি এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বুকস ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এরপরে আমি এরকম দেখলাম এরকম আমাদের আরও অনেক লেখা উচিত, এবং আমি ইউপিএলকে অভিনন্দন জানাবো এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। সমস্যা নেই স্যার। ধন্যবাদ স্যারকে। স্যার যেটা বললেন যে উনি অনেক সময় রিল্যাক্স করার জন্য হলেও ইউটিউবে গণিতের ভিডিও দেখে, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশে গণিত উৎসবের হাত ধরে হোক, স্যারদের মতো মানুষদের হাত ধরে হোক, এবং গণিত নিয়ে অনেক তরুণ প্রজন্মের যারা কাজ করছেন, বর্তমানে ইউটিউবে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলা ভিডিও গণিতের উপরে এসেছে। এবং যেই বইটি নিয়ে আমরা কথা বলছি, গণিত আমাদের কি কাজে লাগে, খুব ছোট্ট একটি বই, আপনি একবার দুইবার বসেই শেষ করতে পারবেন। স্যার বলছিলেন যে এখানে একটা অতিরিক্ত চ্যাপ্টার যুক্ত করার বিষয়ে, তো তার সাপেক্ষে আমি আসলে বলি যে এখানে লেখক কোন কোন চ্যাপ্টার বা কোন কোন অধ্যায় যুক্ত করেছেন। যেমন কয়েকটি অধ্যায়ের নাম যদি আমি বলি, প্রথমে লেখক শুরু করেছেন গণিতের স্বরূপ, অর্থাৎ গণিত কি, গণিত কিভাবে গণিতকে নিয়ে চিন্তা। তারপরে দেখা গেছে যে আমাদের স্কুল কলেজে গণিতের যে বিভিন্ন শাখাগুলো নিয়ে পড়ানো হয়, সংখ্যাতত্ত্ব, পাটিগণিত, বিন্যাস সমাবেশ, মেট্রিক্স, সূচক লগারিদম, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, ফাংশন, ডিফারেন্সিয়েশন, এই সবগুলো বিষয়ে আমরা স্কুলে হয়তো বা দেখা গেছে যারা আমরা বর্তমানে তো স্যারেরা যারা স্কুলে পড়ান তারা চেষ্টা করেন অনেক সুন্দর করে পড়াতে, বা এক সময় আমরা দেখা গেছে যে আনন্দ না নিয়ে শুধু ম্যাথ পড়েই যাচ্ছি। এই বইয়ের শুরুতে একটা স্যার এরকম কৌতুক করেছেন যে গণিত আমাদের কি কাজে লাগে, শুধুমাত্র ছাত্ররা বলে যে আমাদের পরীক্ষায় নম্বর পেতে কাজে লাগে, আর স্যারেরা বলেন যে তোমাদেরকে ক্লাসে পড়াতে কাজে লাগে। তো এই ক্ষেত্রে আসলে গণিত আমাদের কি কাজে লাগে, গণিত কেন করব, যারা গণিত অনুরাগী না, আপনাদের পরিবারে যে ছোট শিশুরা আছে বা তরুণেরা আছে, তাদের জন্য এই বইটি একটি চমৎকার পাঠ হতে পারে। এ পর্যায়ে আমি চলে যাব ডক্টর আহমদ মোস্তফা কামাল স্যারের কাছে কিছু বলার জন্য। স্যার, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই শফিককে ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো চমৎকার একটি বই লেখার জন্য, এবং ইউপিএল প্রকৃতি পরিচয়, এই দুই প্রকাশককে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এটা প্রকাশ করার জন্য। ব্যক্তি হিসেবে ফিরোজ আহমেদ এবং মাহরুফকে, এনাদের উদ্যোগ ছাড়া আসলে এই ধরনের একটা নন পপুলার বই প্রকাশ করা সম্ভব না। তো যদিও বললাম নন পপুলার, অজনপ্রিয়, কিন্তু আসলে এখন আর অজনপ্রিয় থাকছে না। আমার ধারণা দিন দিন বিজ্ঞান বিষয়ক বইয়ের পাঠকের সংখ্যা বাড়ছে। সেইটা কিভাবে বোঝা যায়, সেটা হচ্ছে বাংলায় এখন প্রচুর বিদেশি বই প্রচুর অনুবাদ হচ্ছে, এবং সেই অনুবাদগুলোর 4টা 5টা 6টা 7টা 10টা সংস্করণে বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কেউ না কেউ পড়ে, নইলে তো আর হতো না, তাই না? এইগুলো প্রকাশিত হতো না কিংবা অনুবাদ হতো না। কিন্তু আমাদের যে অভাবটা রয়ে গেছে সেটা হচ্ছে যে অনুবাদ বই যথেষ্টই আছে, এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলা মিলিয়ে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ মিলিয়ে অনুবাদ বই যথেষ্টই আছে, কিন্তু বাংলায় লেখা মৌলিক বিজ্ঞানের বই, সেটা গণিত হোক, পদার্থবিজ্ঞান হোক, রসায়ন হোক, পরিসংখ্যান হোক, এই সংখ্যাটা অনেক কম, খুবই কম। কম কেন? এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার নিজের একটা বই আছে পদার্থবিজ্ঞান নিয়ে লেখা। আমি কখনো এর আগে কখনো পদার্থবিজ্ঞান নিয়ে কিংবা বিজ্ঞান নিয়েই বাংলায় কিছু লিখি। ওটাও আমি এরকম আপনাকে যেমন জোর করেছে ফিরোজ আহমেদ, আমাকে ওরকম জোর করে আবুল বাশার জোর করে আমাকে দিয়ে বইটা লিখিয়ে নিয়েছিল। লিখতে গিয়ে আমি যে সমস্যায় পড়লাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মনে হয় যে শফিকও এটা এটা অনুভব করে, কিংবা ফার্সিম লেখেন, ফার্সিমও এটা অনুভব করেন। সেটা হচ্ছে যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পড়াশোনাটা করি, সেটা যাই হোক, বিজ্ঞানের যে শাখাই হোক,
সেটা ইংরেজিতে পড়াশোনা করি। এবং পড়াশোনা করতে গিয়ে আমরা ইংরেজিতেই ভাবতে শিখি, ইংরেজিতেই প্রকাশ করতে শিখি, মানে ওইটা আমাদের অভ্যাসে অন্তর্গত হয়ে যায়। তারপরে যেটা হয় যে আমি ওটা লিখতে গিয়ে টের পেলাম, এমনিতে আমি ক্লাস নেওয়ার সময় হয়তো এইভাবে ভাবিনি, কিন্তু আমি লিখতে গিয়ে টের পেলাম যে যখন আমি লিখছি তখন আসলে আমি মানে লেখা কিন্তু ভাবতে হয়, সেই ভাবনাটা আমি বাংলায় ভাবছি না, আমি ভাবছি ইংরেজিতে, কিন্তু আমাকে লিখতে হবে বাংলায়। তার মধ্যে অনুবাদটা আবার করতে হবে মাথায়, মানে ব্যাপারটা অত্যন্ত জটিল। হ্যাঁ, আমার জন্য গল্প লেখা এত কঠিন কাজ না, এবং উপন্যাস লেখা এত কঠিন কাজ না, কারণ হচ্ছে ওটা আমি বাংলায় ভাবি, বাংলায় লিখি। কিন্তু একটা জিনিস আমি ইংরেজিতে ভাবছি কিন্তু লিখছি বাংলায়, তার মানে মাথার মধ্যে আমাকে অনুবাদ করতে হচ্ছে। আবার অনুবাদ করাটা সহজ না, কারণ হচ্ছে আমাদের এখানে পরিভাষাগত একটা সমস্যা আছে। অর্থাৎ এই যেমন এখানে মানে এই বইটি আমি বলি যে যখন আমি এই বইটা আমি পুরোটাই পড়েছি, যখন আমি বিভিন্ন শব্দ পড়ছিলাম তখন আমার কোনো কোনো ক্ষেত্রে বুঝতে বেশ খানিক সময় লেগেছে। যেমন সোনালি অনুপাত, গোল্ডেন রেশিও বললে সঙ্গে সঙ্গে যেভাবে ক্যাচ করতে পারি, সোনালি অনুপাত আমি অনেকক্ষণ পরে ক্যাচ করেছি। আচ্ছা, গোল্ডেন রেশিওর বাংলা হচ্ছে সোনালি অনুপাত। হ্যাঁ, সমস্যাটা কিন্তু আমারই, কারণ হচ্ছে যে আমি এই ভাষাটা থেকে দূরে সরে গেছি, এবং এইটার জন্য আবার আমার শিক্ষা ব্যবস্থা দায়ী, কারণ আমাকে শেখানো হয়েছে ইংরেজিতে। হ্যাঁ, আমার শিক্ষকরা কিংবা সমাকলন, অন্তরীকরণ, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কথা বলা হচ্ছে, আমি ভুলেই গেছিলাম সবজিগুলো। অনেকক্ষণ লেগেছে আমাকে ওই যে পড়তে গিয়ে বুঝেছি যে এটা হচ্ছে সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন, আর অন্তরীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শব্দগুলোর সঙ্গে যত পরিচিত, এই দুটো শব্দগুলোর সঙ্গে আমরা অত পরিচিত, মানে ভাবতে হয়। হ্যাঁ, এবং সেই শব্দগুলো আবার জনপ্রিয়ও না, মানে ডিফারেন্সিয়েশন অনেক বেশি জনপ্রিয়। এইচএসসিতে পরে এরকম যে কোনো একজন ছাত্র কিংবা ছাত্রীর কাছে আপনি ডিফারেন্সিয়েশন বলবেন, যদি সায়েন্সের ছাত্র হয় সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, কিন্তু আপনি যদি বলেন অন্তরীকরণ, সঙ্গে সঙ্গে ধরতে পারবে না। এটি কি ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন, এটি নিয়ে সে নিজেই চিন্তিত হয়ে পড়বে। মানে আমাদের চর্চার মধ্যে যেহেতু, মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চর্চার মধ্যে যেহেতু বাংলার চর্চাটা কম, এই কারণে যখন আমরা লিখতে আসি তখন এই সমস্যাটা পড়ি। কিন্তু এইটা আসলে এই অজুহাত দিয়ে নিজেকে দায় থেকে মুক্তি দেওয়া যায় না। কেন যায় না? কারণ হলো আমরা যদি সেই নমস্য সত্যেন্দ্রনাথ বসুর কথা বাদও দিই, তিনি বলেছিলেন যে যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান শেখা যায় না, তারা হয় বাংলা জানেন না অথবা তারা বিজ্ঞান জানেন না। ওই সময়ের কথা যদি বাদও দিই, তিনি নিজে বাংলায় লিখেছেন, জগদীশচন্দ্র বসু বাংলায় লিখেছেন, মেঘনাদ শাহ বাংলায় লিখেছেন, কিন্তু ওই সময়ের কথা যদি বাদও দিই, আরও পরের কথা যদি আসি, তাহলে আমাদের হারুন রশিদ স্যার লিখেছেন, আলী আসগর স্যার লিখেছেন, মোহাম্মদ ইব্রাহিম স্যার লিখেছেন, তারপরে হ্যাঁ জহিরুল হক স্যার লিখেছেন, তারপরে আব্দুল্লাহ আলমদি শরফুদ্দিন লিখেছেন। মানে ওই সময়ে লেখকরা তো লিখেছেন, শুধু লেখেননি, তারা বিজ্ঞান বিষয়ক পত্রিকা বের করেছেন, টেলিভিশনে অনুষ্ঠান করেছেন বিজ্ঞান নিয়ে, তারপরে রেডিওতে অনুষ্ঠান করেছেন বিজ্ঞান নিয়ে। এখন দেখেন আমাদের কত টেলিভিশন চ্যানেল, বিজ্ঞান নিয়ে কোনো অনুষ্ঠান নেই। আমাদের মানে শিক্ষিত মানুষের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু বিজ্ঞান নিয়ে বাংলায় ভাষায় বই নেই, অথচ বাংলা মিডিয়ামেই সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পড়ে। এই একটা অভাবটা আমাদের রয়েই গেল শেষ পর্যন্ত। আমরা তো দায় মুক্তি নিতে পারি না আসলে এই সমস্ত কথাবার্তা বলে যে এই সমস্যার কারণে আমরা লিখি না, এইভাবে দায় মুক্তি নেওয়া যায় না আসলে, কারণ আমাদের পূর্বসূরীরা এই কাজগুলো করে গেছে, আমরা কেন করছি না? আমার যেটা মনে হয়েছে যে তখন মানে এই যে আমি যে শিক্ষকদের নাম বললাম, আমার শিক্ষকদের যে নাম বললাম, তাদের একটা দায়বোধ ছিল, জাতি গঠনের দায়বোধ। হ্যাঁ, এই জাতিটাকে গঠন করতে হবে, আমরা সেই দায়বোধ থেকেই সরে এসেছি। ফলে আমরা এই প্রয়োজনটা বোধ করি না যে আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা বই থাকা দরকার। শফিক সেই দায়িত্বটা পালন করলো, মানে এটা অনেক বড় একটা দায়িত্ব। কারণ এর একটা বইয়ের কথা তীব্র আলী বললেন, এর আগে যে একটা বইয়ের কথা
জ্যামিতীয় দর্শন। আর একটা বইয়ের কথা আমি বলবো, কাজী মোতাহার হোসেন রহমান প্রথম বাংলায় লেখা প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ বই গণিত শাস্ত্রীয় ইতিহাস, অসামান্য একটা বই, হ্যাঁ অসামান্য গণিত শাস্ত্রী কাজী আবারও সেই পুরনো দিনে ফিরে যেতে হচ্ছে। বাংলায় কাজী মোতাহার হোসেন লিখছেন গণিত শাস্ত্রীয় ইতিহাস, কিন্তু এত অসাধারণ ভঙ্গি, তার ভাষা, তার প্রেজেন্টেশন যাই বলেন না কেন, সেটা পড়লে যে কোনো মানুষের পক্ষে সেটা হৃদয়ঙ্গম করা সম্ভব এবং মানে উপভোগ করা সম্ভব। মানে এগুলো তো এই আনন্দ তো উপভোগ করতে হয়, তাই না? এটা তো শুধুমাত্র পড়ে গেলেই হয় না। এইটা গণিতকে আমি মাঝে মাঝে, আমি যদিও পদার্থবিজ্ঞানের ছাত্র, কিন্তু গণিতকে আমি মাঝে মাঝে বলি মিউজিকের মতো সুন্দর। কেন? কারণ হচ্ছে আমরা যখন পদার্থবিজ্ঞান পড়াই তখন প্রচুর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, গাণিতিক হিসাব নিকাশ করতে হয়, বোর্ড জুড়ে আমরা লিখতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত যে ফলাফলটা পাওয়া যায় সেটা এত সুন্দর এবং সেটার ব্যাখ্যা এত সুন্দর যে এটা আসলে একটা মিউজিকের অনুভূতি দেয়। মিউজিক শোনা, একটা অসাধারণ মিউজিক শুনলে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা তখন হয় ওই গণিত, ওই যে ফলাফলটা পাওয়া গেল, একটা গাণিতিক রূপ পাওয়া গেল, সেটার অর্থটা যদি বোঝা যায়। আমাদের এখানে সমস্যাটাও এটাও একটা সমস্যা, আমরা বোর্ডে অনেক কিছু লিখে যাই শিক্ষক হিসেবে, কিন্তু ওটার ব্যাখ্যাটা দিই না। ফলে ছাত্রছাত্রীরা এটার সাথে কমিউনিকেট করতে পারে না। কমিউনিকেট না করতে পেরেই গণিত তাদের কাছে, কিংবা ফিজিক্সও, এমনকি ফিজিক্সও তাদের কাছে বিমুগ্ধ থাকার কথা, ফিজিক্সও তাদের কাছে ওরকম রয়ে যায়, মনে হয় যে এটা কিছু বুঝলাম না, কিংবা কেমিস্ট্রিও তাই। তো এখান থেকে একটা উত্তরণের একটা উপায় হচ্ছে যে এই ধরনের কিছু পপুলার বই, মানে একটা আমরা যেটাকে পপ সায়েন্স বলি, এই ধরনের কিছু বই বাংলায় থাকা, বাংলা ভাষায় লেখা। কেন? অনুবাদ বই তো আছে, এই ধরনের বাংলা ভাষায় লিখতে হবে কেন? তার কারণ একটাই, যেমন শফিক এই বইটা যখন লিখেছেন তখন প্রচুর উদাহরণ দিয়েছেন, এবং উদাহরণগুলো দেওয়ার সময় তিনি এমনভাবেই দিয়েছেন যে পড়বে তার কাছে মনে হবে যে এটা আমার বাড়ির কথা বলবে। হ্যাঁ, ধরো তোমার মা তোমাকে এই কাজটি করতে বলেছে, এবং যে কাজটি করতে বলেছে সেটা একজন আমেরিকান মা নিশ্চয়ই বলেন না, কিংবা একজন ইউরোপিয়ান মা বলেন না, একজন বাঙালি মা বলেন। ফলে ওই বাচ্চাটি, যে শিশু কিংবা কিশোরটি বইটা পড়ছে, তার জন্য এটা কমিউনিকেট করতে সুবিধা হয়, উদাহরণগুলো থাকে এবং সেই উদাহরণগুলোর সঙ্গে কমিউনিকেট করতে সুবিধা হয়। তো আমার মনে হয় যে এই কাজগুলোই যদি আমরা করতে থাকি, আমাদের ফার্সিং করছেন, মানে খুব চেষ্টা করছেন বাংলায় লেখার জন্য, এবং আমরা যে পূর্বসূরিদের কথা বললাম তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমি অবশ্যই ফার্সিনকে একজন উত্তরসূরিদের একজন হিসেবে ফার্সিনকে মনে করি। অনেক লিখেছেন, চেষ্টা করে যাচ্ছেন, ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। এগুলি সফল হোক। মানে অধিকাংশ বই আসলে এখন পদার্থবিজ্ঞান বিষয়ক বই আসলে পদার্থবিজ্ঞান বিষয়ক বই। গণিত নিয়ে বই শফিক লিখলেন, আমি আশা করি ভবিষ্যতেও লিখবেন, কিন্তু শুধুমাত্র গণিত এবং পদার্থবিজ্ঞান না, বিজ্ঞানের অন্যান্য যে শাখা আছে, যেমন জীববিজ্ঞান, বায়োলজি, অসাধারণ একটা শাখা, তাই না? কেমিস্ট্রি, মানে রসায়ন, অসাধারণ একটা শাখা। কেউ না কেউ যেন আসেন এইগুলিও নিয়ে লিখতে, পরিসংখ্যান নিয়ে লেখা, কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো স্থাপত্যবিদ্যা নিয়ে লেখা, কত কিছু হতে পারে। কেউ না কেউ আসবেন এগুলিও নিয়ে বাংলায় সহজবোধ্য ভাষায় কিশোররা যেন বুঝতে পারে, তরুণরা যেন বুঝতে পারে, এরকম একটা ভাষায় লেখা। আর আমিও তীব্র সঙ্গে একমত যে ইকুয়েশনকে অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই। মানে এইটা এই একটা কথা বলে হকিং সর্বনাশ করে দিয়ে গেছেন। হ্যাঁ, মানে এখন যেই লেখেন ইকুয়েশন অ্যাভয়েড করতে হবে, ইকুয়েশন লেখা যাবে না। কিন্তু সত্যি কথা বলি, আর ব্রিফেস্ট টাইম আমরা তো আমাদের ইউনিভার্সিটি লাইফে পড়েছি, আমাদের স্টুডেন্ট ছিলাম, তাই না? সত্যি কথা বলি যে ওই বইটা পড়ে যে জিনিসটা একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে বোঝানো যায়, সেইটা বোঝানোর জন্য তিনি অন্তত এক পৃষ্ঠে ব্যবহার করেছেন, এবং ওটা আমি কিছুই বুঝিনি। মানে ওই যে ওইটুকু লেখা, ওই ব্রিফেস্ট অফ টাইমসের মধ্যে অনেকেই বলেন যে এইটা নাকি খুবই সহজবোধ্য বই। মোটেই সহজবোধ্য বই না, এটা মোটেই বোঝা যায় না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই যে ইকুয়েশন অ্যাভয়েড করতে গিয়ে ওইটা কীভাবে ভাষায় প্রকাশ করতে হয়, স্টিভেন হকিং নিজেই সেটা জানতেন না। আমি সমালোচনা করে দিলাম
ইসমাইলকে নিজেই সেটা জানতেন না এটা কীভাবে করতে হয়, এবং ওই ফাঁদে তিনি পা দিয়েছেন, মানে প্রকাশকের ফাঁদে। আমি বলবো যে ও আমেরিকার প্রকাশকের চেয়ে আমাদের অনেক মহৎ প্রকাশক আছে, যিনি অন্তত এই শর্ত দেননি যে ইকুয়েশন থাকা চলবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা লিখবেন নির্ভয়ে ইকুয়েশন লেখেন, কারণ যারা পড়বে তারা যেন বুঝে নেয়। তাদের উপরে আপনি কিছুটা চার্জ করেন যে তোমারও দায়িত্ব আছে একটু বুঝে নেওয়ার। আমি তো আর এটা ম্যাট্রিক্স বই লিখছি না, আমি লিখছি ম্যাট্রিক্সটাকে সহজভাবে বোঝানোর জন্য। তার জন্য আমাকে দু একটা ইকুয়েশন লিখতে হবে, তোমার এটা বোঝার দায়িত্ব আছে, তুমি দায়িত্ব নেবে না, তার তুমি এই বই পড়ার যোগ্য না। তাকে হচ্ছে আপনি শিক্ষিত করেন, তাকে একটু চার্জ করেন, হ্যাঁ, তাহলে তো হবে না। তো ওই হকিংয়ে এই পদ্ধতি বাংলা ভাষায় চলবে না, আমরা বাংলা এই পদ্ধতি আমরা গ্রহণ করবো না। আমাদের মহৎ প্রকাশক আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা ভাববেন এবং তারা ইকুয়েশন লিখবেন। আমি নিজেই লিখেছি, আমার নিজের বইতে প্রচুর ইকুয়েশন আছে, এবং আমি মনে করেছি যে ইকুয়েশন অ্যাভয়েড করার কোনো দরকার নেই। আমি এটা সঙ্গে এটাও লিখেছি যে কেউ যদি একটু খেয়াল করে পড়েন তাহলে এই ইকুয়েশনটা বুঝতে পারবেন, আর যদি মনে করেন বুঝতে পারবেন না তাহলে এইটা ওভারলুক করেন যে ইকুয়েশনগুলি নাই, তারপরের লাইন পড়েন, দেখবেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ ইকুয়েশন আপনি রাখেন, কারণ যারা ইকুয়েশন বুঝতে চায় তারা যেন বোঝে। হ্যাঁ, E=mc², এইটা কিন্তু ব্যাখ্যা করে, মানে ইকুয়েশনটা লেখা ছাড়া শুধু মুখে মুখে কিংবা ভাষায় ব্যাখ্যা করে বোঝানো খুবই মুশকিল। তো আমি মনে করি যে পদ্ধতিতে শফিক বইটা লিখেছে সেটা সঠিক পদ্ধতি এবং ঠিক আছে। আমার মনে হয় যে এটাই সঠিক পদ্ধতি, এবং ভবিষ্যতে যে শফিক যে বইগুলো লিখবে সেখানেও যেন সে উদাহরণের সংখ্যা বাড়ায়। তীব্র আলী একটা বলেছে এই বইয়ে যেন আরও একটা চ্যাপ্টার যুক্ত করা হয়, কিন্তু আমি মনে করি যে শফিক আরও লিখবে, অন্যান্য বইও লিখবে, সেখানে আমি বলবো যে উদাহরণের সংখ্যা বাড়ানো, যে এই বইতে অনেক উদাহরণ আছে কিন্তু আরও বাড়ানো যায় কিনা, এবং আরও মজার মজার টপিক ইনক্লুড করা যায় কিনা, যেমন বিনোদন গণিতের মতো। হ্যাঁ, যেন যারা পড়বে তারা একটু শুধুমাত্র মানে একটা বই হিসেবেই পড়বে না, সঙ্গে সঙ্গে তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারে, আবার আনন্দও পায় এই ধরনের বই। তো আমি আজকে অনেক বেশি কথা বললাম, আপনাদের সবাইকে ধন্যবাদ শুনবার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আয়োজনের জন্য। ধন্যবাদ স্যারকে। স্যার যে জিনিসটা বললেন যে আমাদের বাংলায় গণিত চর্চা উদ্বুদ্ধ করার জন্য যেমন বিভিন্ন অনুবাদ গ্রন্থ রয়েছে, পাশাপাশি এরকম শফিক স্যার যেরকম লিখেছেন মৌলিক গণিত বই, এরকম বইয়েরও প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি দর্শক আপনারা খেয়াল করবেন যে আমরা একটি বই নিয়ে কথা বলছি, বলতে বলতে আমাদের আরও অনেকগুলো বইয়ের নাম চলে আসছে। যেমন বাংলায় আরও দুটি বই, যেমন জ্যামিতি ও দর্শন, এই বইটির নাম চলে এসেছে, এবং গণিত শাস্ত্রের ইতিহাস। তো এই বই পড়ার পরে আমরা আশা করব যে আপনারা যদি আগ্রহ জাগে, যেটা জাগবে আমরা প্রত্যাশা করছি, আপনারা ওই বইগুলো পড়বেন। পাশাপাশি যারা আমাদের ফেসবুক লাইভে দেখছেন তাদের একটু বলতে চাই যে এই আলোচনাতে শুধু আমাদের প্যানেলে যারা আছে এই বক্তারাই নয়, বরং আমাদের সাথে চারপাশে আরও অনেক দর্শক রয়েছে যাদের হয়তো বা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন না, কিন্তু তারাও এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। তো এই পর্যায়ে আমি চলে যাব ডক্টর ফারসিম মান্নান স্যারের কাছে। এই বই নিয়ে স্যারের ইউটিউবে খুব সুন্দর একটি রিভিউ ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। তবে এই মুহূর্তে স্যারের কাছ থেকে আমরা সরাসরি শুনবো। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে এই চমৎকার সন্ধ্যায় আসবার জন্য, এবং বিশেষ করে আমাদের মাহরুখ মহিউদ্দিনকে অনেক ধন্যবাদ যে তিনি ধারাবাহিকভাবে আয়োজন করে যাচ্ছেন বই নিয়ে, এবং শুভেচ্ছা আমাদের শফিক ভাইকে চমৎকার এই বইটি লিখবার জন্য। যদি আমি প্রথম সংস্করণটি পেয়েছিলাম, আমি জানতাম না দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে, আমি এখানে এসে আমি বিস্মিত হলাম যে দ্বিতীয় সংস্করণ বের হয়ে গেছে, ফলে আমার আগের যে রিভিউটা সেটা কিন্তু আসলে প্রথম সংস্করণ পেলাম। শফিক ভাই আমাদেরকে জানান নাই যে তিনি দ্বিতীয় সংস্করণ করেছেন, মানে জানালে হয়তো আবার সংস্করণটি কিনে পাঠাতে হতো, এই ভয় বোধহয়। তো এখানে বইটা অত্যন্ত সুলিখিত, সেটা আমাদের প্রধান বক্তারা বলেছেন। এখানে বইটা শুরু হয়েছে একটা কৌতুক দিয়ে, যে শফিক ভাই বোধহয় তার কলিগদের জিজ্ঞেস করেছেন গণিত কী কাজে লাগে, তো বই গণিত পড়াতে কাজে লাগে, কারণ এই গণিত যেহেতু বিষয়টা আছে তাহলে পদও আছে, তাহলে সেখানে তো আমাদের একটা সুবিধা হয়।
পড়াতে কাজে লাগে। আর ছাত্ররা বলেছে যে যেহেতু গণিত একটা বিষয় আছে, এটা পড়তে কাজে লাগে, পরীক্ষাতে আসে 100 নম্বর অন্তত ম্যাট্রিকে। তো আরেকটা কিন্তু কাজ আছে, যেটা হচ্ছে যে আমরা যদি গণিত শিখি তাহলে এই ধরনের আলোচনায় ফ্রি সিঙ্গারা আমরা খেতে পারি। আজকে তো সিঙ্গারাই তো নাকি তো ফ্রি সিঙ্গারা গণিতে আলোচনাতেও দু একটা ডাক পাওয়া যেতে পারে, তাতে গণিত কাজে লাগে। ফলে এই 3টি কাজ আমরা দেখেছি। নতুন কাজ যুক্ত হলে এটা 3য় সংস্করণে নিশ্চয়ই আমরা যুক্ত করতে পারবো। তো যে কারণ আমরা আজকে যে বইগুলো কথা শুনলাম, অলরেডি আমাদের তীব্র ভাইয়ের লেখা পড়ে কিন্তু আমরা ছোটবেলায় লেখা পড়ে আমরা খুব উজ্জীবিত হয়েছিলাম একসময়। তীব্র ভাই এখন আর তেমন একটা লেখেন না। তো তীব্র ভাই লেখা পড়ে আমরা একসময় তীব্র ভাই যে বইগুলোর নাম পড়লেন, আমাদের কামাল ভাই যে বইগুলোর নাম করলেন, এর সাথে গণিত কি কাজে লাগে এইটা বললে যে 3টে বইয়ের কথা আসলে আমি যদি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে একটা বই না, একটা হচ্ছে বড় প্রবন্ধ ইউজিন উইগনারের, দ্য আনরিজনেবল এফেক্টিভনেস অফ ম্যাথমেটিক্স। এটা একটা প্রবন্ধ, সেটা তিনি লিখেছেন খুব সম্ভবত 40-এর দশকে, যে গণিত কেন কাজে লাগে, আসলে পদার্থবিদ্যায় বা ভৌত বিজ্ঞানে গণিত কেন কাজে লাগে। এবং এই প্রবন্ধটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, এবং তিনি ন্যাচারাল সায়েন্স, ফিলসফি অফ সায়েন্স, এইসব বিভিন্ন জিনিসপত্র এনে তিনি দেখাচ্ছিলেন যে গণিত কেন কাজে লাগে, কিভাবে কাজে লাগছে। এবং তখন গাণিতিক পদার্থবিজ্ঞানে খুব জয়গার চলছিল। অবশ্য তার যে প্রবন্ধটা, সেটা ছিল গ্যালিলিওর যে কথা, যে আমাদের প্রকৃতি যে ভাষায় কথা বলে সেটা গণিতের ভাষা, এরকম একটা কথা গ্যালিলিও বলেছিলেন। তো সেটার একটা চমৎকার বিস্তার আমরা পাই সেই প্রবন্ধটা দেয়। এবং পরবর্তীতে রিচার্ড কুরান্ট একটা বই লিখেছিলেন, হোয়াট ইজ ম্যাথমেটিক্স। সেই বইটার নাম এই বইতে আছে। রিচার্ড কুরান্টের সেই বিখ্যাত বই হোয়াট ইজ ম্যাথমেটিক্স, এটা কিন্তু আমরা খুব পড়েছি, এখন পাওয়া যায় কিনা যায় না। হোয়াট ইজ ম্যাথমেটিক্স খুব চমৎকার একটা বই। এবং সাম্প্রতিক যে বইটা 2014 সালে বোধহয় প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ম্যাক্স টেগমার্ট, তিনি MIT-র কসমোলজিস্ট। তিনি একটি বই লিখেছেন ম্যাথমেটিক্যাল ইউনিভার্স, যে মহাবিশ্বের ব্যাখ্যায় গণিত কীভাবে কাজে লাগে। তো এই গণিত কী কাজে লাগে সেটা এখানে তার কিছুটা আভাস আছে, কিন্তু সেগুলো আরও উচ্চতর প্রয়োগ। তো ওইগুলা যারা আরও বোদ্ধা আমাদের মাঝে আছেন, তারা হয়তো ওগুলা পড়ে নিতে পারেন, এবং গণিত কীভাবে আমাদের আসলেই কাজে লাগে, এবং কেন প্রকৃতি গণিতের ভাষা অনুসরণ করে, এবং গণিতটি আমরা ফোরকাস্ট করতে পারি, প্রেডিক্ট করতে পারি, সিমুলেশন করতে পারি, সেটা একটা রহস্যই বটে, যে কেন কক্ষপথগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারছি। এটা সবারই একটা প্রশ্ন, কেন এটা হবে। তো সেগুলো এখানে অবশ্য আলোচিত হয়নি, এটা আমাদের মাধ্যমিক বাচ্চাদের জন্য হয়েছে, কিন্তু সেই সব কাজেও গণিত আমাদের লাগে। এবং আমাদের শফিক ভাই যেটা বলছিলেন যে, এবং আমাদের তীব্র ভাই যেটা বললেন, GH হার্ডি যে বইটা ম্যাথমেটিশিয়ানস অ্যাপোলজি, সেখানে কিন্তু হার্ডি কিন্তু বলেছিল যে গণিত কাজে লাগে বলে আমি গণিত পড়ি না, গণিতের যে অন্তর্নিহিত সৌন্দর্য, ইনহেরেন্ট বিউটি, এবং সেটা যে ওই যে তার মধ্যে এক ধরনের এপিফেনি আনে, সেইটার জন্য কিন্তু তিনি আসলে গণিতকে, বিশুদ্ধ গণিতকে আরও বেশি প্রেফারেন্স দেন। এবং আমাদের শফিক ভাই, আপনি বোধহয় সেটা অনুবাদও করেছেন, এটা হয়তো প্রকাশিত হতে পারে হার্ডির যে বইটা, খুব চমৎকার অনুবাদ, আমরা আশা করতে পারি। এবং আমি শফিক ভাইয়ের সাথে একটু ব্যক্তিগত আমি বারবারই বলেছি, আমরা ওনার কাছ থেকে আরও 2টা বই চাই। সেটা হচ্ছে যে অইউক্লিডীয় জ্যামিতির ইতিহাস, নন ইউক্লিডিয়ান জিওমেট্রি, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর গণিতের চিন্তায়। তো সেইটার একটা বাংলায় কোনো এই ধরনের কোনো বই নেই। ইউক্লিডীয় জ্যামিতির একটা ইতিহাস শফিক ভাই আমাদেরকে দেবেন, এটা আমাদের একটা বহুদিনের আশা। এবং গণিত শাস্ত্রের একটি আধুনিক ইতিহাস, কাজী মোতাহার হোসেন একটি লিখেছেন, সে আজ প্রায় 70-80 বছর হয়ে গেছে। মডার্ন হিস্ট্রি, আধুনিক গণিত শাস্ত্রের একটা ইতিহাস দরকার বাংলা ভাষায়, এবং সেটা লেখবার জন্য শফিক ইসলাম হচ্ছে আমাদের সবচেয়ে যোগ্যতম ব্যক্তি। তা বাংলা ভাষায় এত সুন্দর করে লেখবার জন্য আমার মনে হয় শফিক ভাই ছাড়া হবে না। শফিক ভাই কিন্তু আরও 2-একটা বই আছে, যেমন গণিত কোষ, তার একটা কিন্তু খুব বড় অবদান, সেটা কিন্তু একটু ঢাকা পড়ে গেছে অন্যান্য উজ্জ্বলে। তো সেই গণিত কোষ বইটাও কিন্তু আমাদের আসলে একটা চমৎকার সংযোজন। আর এই কথা প্রসঙ্গে শেষ করবার আগে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই, যে সমীকরণের ব্যাপারে যে অনীহা, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। গ্যালিলিও একটা ছোট বায়োগ্রাফি আমি লিখেছিলাম বছর 4 আগে।
ছোটদের জন্য, বেশি ছোট না, মানে খুব ছোটদের জন্য না, মাত্র এই যে যারা এটা পড়বে গণিত আমাদের কি কাজে লাগে তাদের জন্য গ্যালিলিওর জীবনী। তো সেখানে ফুটনোটে বা গ্যালিলিওর প্রতি সমীকরণ না হলে তো গ্যালিলিও হয় না, তো ফুটনোটে আমি দুটো সমীকরণ ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার। আমার রিভিউয়ার তিনি বললেন যে উনি বাংলার অধ্যাপক ছিলেন, উনি বললেন যে এসব বাদ দেন, এগুলো কি বুঝবে না। তা আমি একটু মনক্ষুণ্ণ হলাম যে গ্যালিলিওর জীবনী হবে, তার সমীকরণটা মানে ব্যাখ্যা দরকার নেই, লিখবো না ফুটনোটেও। তো বেশ আমি একটু বুদ্ধিমান ছিলাম। তো আমাদের তখন অ্যাডমিশন টেস্ট হয়েছিল বুয়েটে। অ্যাডমিশন টেস্ট হওয়ার পর আমি মনের মধ্যে মানে পেয়ে গেলাম যে না এতগুলো ছেলে যদি সমীকরণ বোঝে, আমার 12,000 আমার মানে 1,000 পাঠক পেলেই হবে। আমি দিয়েছি সেটা আবার, হ্যাঁ সেটা আমি দিয়েছি এবং এটা দিতে পেরে খুব ভালো লেগেছে। মনে হলো যে বেশ একটা মানে রিভিউয়ারের উপর ই করা একটু শক্তি দরকার। তো আমার খুব ভালো লেগেছে। গণিত অলিম্পিয়াডের কথা এসে, গণিত অলিম্পিয়াড 2003 সাল থেকে নিয়মিত হচ্ছে এবং আমরা গণিতের মাঠে যারা গিয়েছি, আমি ঠিক সরাসরি আয়োজক না, কিন্তু আমি ওই পিডি রাইডার, যখন তারা ডাকে আমি, তারা জানে যে আমি পেশাগতভাবে ঘরের খেয়ে বনের মানুষ, তারা পছন্দ করি, আমাকে নিয়ে যায়। তো আমি সেখানে যাই। তো আমরা দেখেছি যে গণিত কীভাবে আমাদের বাচ্চারা ভালোবাসে। তারা খুব ভোরের সকালে সেই দূর দূর থেকে বাসে করে এসে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা দেয় এবং তার একটা প্রতিফলন আমরা পেয়েছি যে আমরা স্বর্ণপদক পেয়েছি। গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পাওয়া কিন্তু খুব একটা বড় কথা, একটা বড় অর্জন আমাদের জন্য, এটা পেয়েছি আমাদের বাচ্চারা পেয়েছে। তো সেইটা নিয়ে আমাদের সরকার কিছুটা আয়োজন করেছিলেন। প্রাথমিক শিক্ষায় গণিত যেটা আছে সেটাকে না করে সেটাকে কিভাবে আমরা সাপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট করতে পারি, যে গণিত অলিম্পিয়াডে যে ধরনের মজাদার করে শিক্ষাটা দেওয়া হয়, সেই শিক্ষার কিছু ছিটে ফোটা এই কারিকুলামে ঢোকানো যায় কিনা, সেটা নিয়ে একটা বড় প্রজেক্ট গত 4 বছর ধরে চলেছে। আমরা আশা করি যে কিছু হবে, না হলেও ক্ষতি নেই। এটা পড়াই আমাদের মূল হচ্ছে যে কর্মে নয়, মানে কর্মেই থাকি বলা যায়, মানে ফলে নয়, কর্মেই আনন্দ। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার খুব মজার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব ডক্টর বাবুল হাসান স্যারের কাছে। স্যার, ধন্যবাদ। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের যিনি কর্ণধার মাহরুখ মহিউদ্দিন ম্যাডাম, আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কয়েকজন স্বনামধন্য প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটির, টিব্রু আলী, প্রফেসর ডক্টর টিব্রু আলী, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল, প্রফেসর ফারসিম মান্নান। প্রথমেই আমি আমার বন্ধু শফিক ইসলামকে অভিনন্দন জানাচ্ছি তার সুন্দর এই বইটি লেখার জন্য। এখানে একটু বলে রাখা দরকার যে আমি শফিক, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে, আমরা ক্লাসমেট, আমরা ইয়ারমেট, একসাথেই পাশ করে বেরিয়েছি এবং তারপরে আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতেই থেকে গেছি, সে এখন একটা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছে, কিন্তু তার লেখালেখির হাত প্রথম থেকেই ছিল। তার লেখালেখির হাত আমরা যখন স্টুডেন্ট লাইফেও সুন্দর সুন্দর লেখা লিখছে। সুতরাং আমাদের এক একজনের এক একটা দিক আছে, যেমন আমরা অনেকে বড় বড় ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল লিখে মজা পাই, সব ইংলিশে পাই, কিন্তু এই সাইটগুলো যে ফাঁকা রয়ে গেছে সেটা আপনাদের কথায়, অনেকের কথায় এগুলো চলে আসছে। যে আমরা জানি যে ওই যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আমাদের মাথার মধ্যে ওইটা মানে আমরা ওটা নিয়েছি মাথায়, তার জন্য মনে হচ্ছে এটা আমাদের কাছে পরিচিত শব্দ। ওই যে অন্তরীকরণ বা সমাকরণ, এগুলো আমরা ওইভাবে শিখি নাই, আমাদের মাথায় ঢুকাই নাই, মনে হচ্ছে যে এটা এখন আননোন কিছু, কিন্তু এটাকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা, এটা বলতেই হবে। গণিত আমাদের আসলে, এই বইটার নাম গণিত আমাদের কি কাজে লাগে, ঠিক আছে, আসলে আমাদের সবার কাছে কোশ্চেন থাকা উচিত যে আমাদের গণিত কি কাজে লাগে না। আসলে আমাদের সবখানেই গণিতের ব্যবহার। আপনি দেখবেন চিকিৎসা বিজ্ঞানে গণিত, বিজনেসে গণিত, সমাজ বিজ্ঞানে গণিত, ভূগোলে গণিত, বাংলায় সবখানেই গণিত। দেখেন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এ চতুর্দশপদী কবিতা। এটাকে আকৃষ্ট করছে কিসে? একটা গণিত, যে থরে থরে গণিত 14টা এটা দিয়ে কবি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো গণিত আমাদের সবখানে লাগে, সবখানে কাজে লাগে,
শফিক যেভাবে উপস্থাপন করছে আমি অ্যাপ্রিসিয়েট করি। এইটা আমাদের সবারই জানা যে গণিত লাগে, গণিত কাজে লাগে, এ কাজে সে কাজে, কিন্তু এটা যে ফর্মালি একটা স্টেপ বাই স্টেপ একটা বইয়ে সব কিছু কি একত্রিত করা যায় করে দর্শক বা রিডারের কাছে যদি এটা উপস্থাপন করা যায়, যে এটা একটা বড় কঠিন কাজ ছিল এবং সেটা এত সুন্দরভাবে উপস্থাপন করছে। এখানে 19টা চ্যাপ্টার লেখক উপস্থাপন করেছেন এবং 19টা চ্যাপ্টার তিনি শুধু জাস্ট লিখে যান নাই, তিনি গণিতের ক্রমবিকাশ, সেই প্রাচীনকাল গ্রিক সভ্যতা বা মিশরীয় সভ্যতা থেকে পরবর্তীতে ভারতীয় যে গণিতবিদদের তাদের যে অবদান দিয়ে বা দশমিকের সংখ্যার প্রচলন দিয়ে এটাকে আরও মানে আরও বেশি আগে যাওয়ার জন্য যে স্টেপগুলো সেগুলো যেভাবে বর্ণনা করেছে আসলে খুবই সুন্দর। যে কেউ এটা বইটা একেবারে রিডার ফ্রেন্ডলি, যে পড়বে তারই ভালো লাগবে এবং সেটা সে গল্পের মাধ্যমে, তিনি গল্পের মাধ্যমে জিনিসগুলো উপস্থাপন করেছেন। আমি খুবই ভালো লাগছে বইটা থেকে ওই প্রসেস ত্রিপুরালি যে বলছেন যে হ্যাঁ কমপ্লেক্সটা আসুক নেই, তবে আমি একটা সাজেশন দিতে চাই যে এটাকে এভাবে উপস্থাপন করা যায় কিনা পরবর্তী স্টেপগুলোতে। যেমন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আসছে, এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের পরবর্তীতে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন, যেগুলো আমাদের বিশেষ করে মেডিকেল সায়েন্সে এখন খুবই জরুরি, এখানে এইভাবে যদি এবং বিজনেসে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন আমরা করি, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা কস্ট মিনিমাইজেশন, এইগুলো যদি গল্পের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করতে পারেন তাহলে বইটা গলেবারেও পড়বে এবং এটা আরও বেশি আমি সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়। গণিত সবখানে আমরা ম্যাথমেটিক্স, ওই যে ভাই বললেন, যে মোস্তফা কামাল ভাই বলবেন যে ম্যাথমেটিক্স আর মিউজিক, দেয়ার ইজ এ গ্রেট রিলেশনশিপ বিটুইন দিস টু। কারণ এই যে মিউজিকটা আসছে ম্যাথমেটিক্সের সিরিজ থেকে, ম্যাথমেটিক্স সিরিজটা এখানে ব্যবহার করেছে, ম্যাথমেটিক্যাল সিরিজটা অ্যাপ্লাই করে এগুলো করা হয়েছে। আবার আমাদের আর্টস পড়তে গেলেও, ইভেন সমাজবিজ্ঞান পড়তে গেলেও এখানে বিভিন্ন যে জনসংখ্যার বৃদ্ধি, হ্রাস বা এগুলো করতেও যে ইকুয়েশনগুলো লাগে, যে গ্রাফগুলো লাগে, যে চার্টগুলো লাগে, তাও ম্যাথমেটিক্স থেকে আসছে। সুতরাং ম্যাথমেটিক্স ছাড়া আমাদের চলে না। ম্যাথমেটিক্স সবসময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে বাংলায় আমাদের ছাত্রছাত্রীদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার যে প্রয়াস আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি আমাদের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি যখন আমি পড়াই, আমি স্টুডেন্টদেরকে বলি, যখন তোমাদের কোনো কারণে যদি মন খারাপ হয় তখন জটিল কোনো ম্যাথ নিয়ে বসে যাবা। জটিল করে ম্যাথ নিয়ে বসলে ওই কিছু সময়ের জন্য ওই মন খারাপটা চলে যাবে ওই ম্যাথের মধ্যে, আর যদি ম্যাথটা মিলে যায় দেখবা যে মনটা প্রফুল্ল হয়েছে। কারণ আমাদের মনটা হচ্ছে খুব বড় ভেরিয়েবল, যে কোনো একটা জিনিস একটা খারাপ করে দেয়, যে কোনো একটা ভালো জিনিস এটাকে ভালো করে দিতে পারে। সুতরাং ম্যাথমেটিক্সের বিকল্প কিছুই নেই। আপনার ফিজিক্স বলেন, ওই ম্যাথমেটিক্স ছাড়া চলবে না, কেমিস্ট্রি বলেন, ম্যাথমেটিক্স ছাড়া চলবে না। সো ম্যাথমেটিক্স, ওই যে তীব্র আলী ভাই বললেন যে উনি ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের মাঝখানে আছে, উনি মাঝখানে নেই, উনি দুই জায়গায় আছে, ঠিক আছে, উনি দুই জায়গায় আছে। সুতরাং ম্যাথমেটিক্স ছাড়া চলবে না। আর ম্যাথমেটিক্সকে কীভাবে আমরা আমাদের ছাত্র ছোট ছোট ভাই বোনদের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেইটা হতে পারে আমাদের রিসার্চের বিষয়। এবং তার একটা স্টেপ হচ্ছে এই বইটা। এই বইটাতে যে সুন্দরভাবে তিনি উপস্থাপন করছেন, যদি এইটাকে মোটামুটি আরও একটু উনি পেছনে সময় দেন, উনি আরও কয়েকটা বই ওনার আছে, যেহেতু আমার বন্ধু মানুষ, আমার সবসময় জানি যে উনি এই লেখালেখিটা খুবই পছন্দ করেন এবং ওনার হাত ধরে আরও ভালো কিছু আসবে, এটা আমরা প্রত্যাশা করি। আমি এখানে যারা উপস্থিত আছেন দর্শক, তারা যে ম্যাথমেটিক্সের কাহিনী শুনতে যে এখানে উপস্থিত হয়ে আছেন ধৈর্য নিয়ে, কারণ ম্যাথমেটিক্স সবসময় কঠিন, বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। তো আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা এখানে এত এই একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট সেইটার কথা শোনার জন্য উপস্থিত হয়ে আছেন এখন পর্যন্ত। আরও আপাকে ধন্যবাদ জানাই যে আপা ম্যাথমেটিক্সের প্রতি আগ্রহ দেখিয়েছেন, তার সেই ম্যাথমেটিক্স নিয়ে যে বই প্রকাশনা সেটাকে আপনি পৃষ্ঠপোষকতায় দিয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করি। আর আমার বন্ধুর আরও সামনে আরও ভালো ভালো বই আসুক সেই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের অনেক স্পেশাল একজন গেস্টের কাছ থেকে। স্পেশাল এই দুইটি কারণে। প্রথমত এই বইটি আমরা বলছি যে আমরা একটু ছোটদেরকে উদ্দেশ্য করে লেখা, যারা নবীন, যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে। এ পর্যায়ে আমরা যার কাছে শুনবো তার নাম হলো ওয়াহিদুর রহমান মহিন, সে এখন 10ম শ্রেণীতে পড়ছে। আরেকটি কারণে সে স্পেশাল, সে আজকে আমাদের এই বইয়ের আলোচনায় অংশগ্রহণের জন্য সুদূর মুন্সিগঞ্জ থেকে এসেছে
একটু আগে যেমন মাহরুক আপু বলছিলেন, আমি নিজেও এই অনুষ্ঠানে এসেছি শুধু এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য স্যারদের সাথে সৈয়দপুর থেকে, তেমনি মুন্সিগঞ্জ থেকে এসেছে আমাদের একজন এই বইয়ের রিয়াল পাঠক। সে আমাদের লেখকের একজন ছাত্র বলা চলে। এ পর্যায়ে মহিনকে আমি অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ স্যারকে এবং ইউপিএলকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই বই গণিত আমাদের কি কাজে লাগে, এই বইটা সম্বন্ধে বলার আগে আমি একটা গল্প বলতে চাই। গল্পটা হলো রিচার্ড ফাইনম্যান এবং তার গণিতবিদ বন্ধু। রিচার্ড ফাইনম্যান তার গণিতবিদ বন্ধুর সাথে একটা বাজি ধরলেন যে রিচার্ড ফাইনম্যান বললেন যে একটা কমলা লেবুতে, বাজিটা ছিল এমন যে একটা কমলা লেবু দিয়ে পুরো মহাবিশ্ব ঢেকে ফেলা যাবে। রিচার্ড ফাইনম্যানের গণিতবিদ বন্ধু এটার পক্ষে, রিচার্ড ফাইনম্যান বিপক্ষে। এখন আমাদের নর্মাল সেন্স কি বলে? আমাদের নর্মাল সেন্স এটাই বলে যে এটা সম্ভব না, ইটস ইম্পসিবল। আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে, আর ওইদিকে এত ছোট একটা কমলা লেবু দিয়ে কীভাবে পুরো মহাবিশ্বটা ঢেকে ফেলা যায়? তো এই জায়গায় রিচার্ড ফাইনম্যানের লজিকটা ছিল এমন যে সব কিছুকে আমরা যতই ভাঙি, যতই ক্ষুদ্র করি, সেটা একদম শেষে গিয়ে ইলেকট্রন, প্রোটন, কোয়ার্ক, এমনকি হাইপোথেটিক্যালি গিয়ে স্প্রিংয়ে আটকে যাবে। আর তার গণিতবিদ বন্ধুর আইডিয়াটা ছিল এমন যে সব কিছু তো বিন্দু দিয়ে তৈরি, ক্ষুদ্র 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 মানে গণিতের ভাষায় একটা রেখা বিন্দু দিয়ে তৈরি, একটা আয়তক্ষেত্র রেখা দিয়ে তৈরি। এই জিনিসগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হলো যে এই যে বিন্দু বিন্দু একত্রিত হয়ে রেখা হচ্ছে, বিন্দু সংখ্যাটা কি? যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, শূন্য। তো একটা শূন্য জিনিস কীভাবে একটা দৈর্ঘ্য তৈরি করতেছে? তো এটা হলো গণিতের অ্যাবস্ট্রাক্ট জিনিস, যে গণিত কী জন্য হয়, কীভাবে কাজ করে। আমার কাছে কিছুই নাই, আমি যদি আমার কাছে 0টা আপেল আছে, আমার কাছে যদি এমন বলে 100টা আপেল, 100টা শূন্য আপেল আছে, তাহলে কি আমার কাছে কোনো আপেলই নেই? কিন্তু ওইদিকে অসীম সংখ্যক শূন্য জিনিস মিলে একটা দৈর্ঘ্য তৈরি করছে। এটা হলো গণিতের সৌন্দর্য। নর্মালি এই যে এখানে আমাদের বইয়ের সেলস বা এত সুন্দর লাইটিং, এগুলো কী জন্য দরকার? এগুলো তো আদৌ কোনো প্রয়োজনীয়তা নাই, এগুলো ছাড়াও আমরা আলোচনা চালাইতে পারতাম। তো এগুলোর প্রয়োজনীয়তা হলো সৌন্দর্য। তো গণিতের মূল প্রয়োজনীয়তা বা মূল কাজে লাগাটাই হলো সৌন্দর্য। সৌন্দর্য ছাড়া গণিতে আর কিছুই নাই। তো গণিতের সবাই হার্ডিকে নিয়ে অনেক কথা আলাপ আলোচনা করলো। তো হার্ডির একটা অনেক সুন্দর ঘটনা আছে গণিত নিয়ে। যেমন হার্ডি আর রামানুজন ছিলেন কলিগ, তারা একসাথে কাজ করতেন। তো রামানুজন তখন অসুস্থ, হার্ডি রামানুজনের কাছে দেখতে গেলেন। রামানুজন তখন হার্ডিকে বললেন, হার্ডি, আপনি তো সবসময় জানতে চাইতেন যে এই গণিতের যে সমস্যাগুলো সমাধান আমি কীভাবে পাই, ইভেন আমি প্রমাণও করতে পারি না, তবু আমি পাই কীভাবে? তখন রামানুজন বলল যে, হার্ডি, আমার ঈশ্বর নামাগিরি আমাকে কানে কানে এসে বলে যায়। তখন হার্ডি, এখানে একটা কথা বলে রাখা ভালো যে হার্ডি ঈশ্বরে বিশ্বাস করতেন না। তখন হার্ডি উত্তর দিল, রামানুজন, আই ডোন্ট বিলিভ ইন গড, বাট আই বিলিভ ইন ইউ। একটা গণিত অবিশ্বাসকে বিশ্বাস করে দিতে পারে। এটা হলো গণিতের অ্যাবস্ট্রাক্টনেস। তো এই বইটা সম্বন্ধে আলাপ আলোচনা করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো বই কী কাজে লাগে গণিত। সর্বপ্রথম বলতে গেলে পরীক্ষার আসলেই পাশের জন্য গণিত দরকার হয়, কারণ পরীক্ষায় যদি গণিত ভালোভাবে না পারি, পরীক্ষায় ফেল করলে, এই তুই গণিতে ফেল করছিস, ছি পচাই স্টুডেন্ট, যা এখান থেকে। তো এছাড়াও গণিত কাজে লাগে, এদিকে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, সেটা হলো এনক্রিপশন ডিক্রিপশন, আই লাভ ইউ। কেউ যখন মানে নর্মালি আমরা অনেকেই আছে যে তার বাবা মাকে বলতে পারে না যে বাবা আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ বাবা। তো তাদের জন্য একটা অ্যাডভাইস, এই বইটা পড়ুন, আর কীভাবে আই লাভ ইউকে এনক্রিপ্ট করতে হয় এই এনক্রিপশনটা বাবা মাকে জানান। আর এই স্যারের সাথে আমার পরিচয়, এই পরিচয়ের মূল কাহিনী বা মূল প্রেক্ষাপটে ছিল এই বই। আমি এই বইটা পড়ার পর আমি নামটা দেখি শফিক ইসলাম। তারপর আমি লেখক পরিচিতি যাই, লেখক পরিচিতি গিয়ে দেখি উনি হরঙ্গ কলেজের অধ্যাপক, টিচার। তো আমি তো ওই জায়গায় অবাক, বিস্মিত যে এত সুন্দর একজন রাইটার আমাদের
এই মুন্সিগঞ্জের মতো একটা জায়গায় আছেন, তো আমি তারপরেই ওনার সাথে যাই। তারপর আমাদের মধ্যে গণিত নিয়ে প্রায় কথাবার্তা হতো। এবং স্যারের সবাই এই বইটা স্যারের অনেক সুন্দর একটা কাজ বলতেছেন, কিন্তু আমার মতে এই বইটার থেকেও সুন্দর কাজ হলো রিসেন্ট যে বইটা এবার বের হয়েছে, বীজগণিতের আদি পুস্তক। এটা আল জাবর ওয়াল মোকাবিলার বাংলা অনুবাদ। এই আল জাবর ওয়াল মোকাবিলা লিখেছেন খোয়ারিজমি। তো খোয়ারিজমির মতো একজন বিখ্যাত গণিতবিদ এই বইটা লিখেছেন, অথচ এই বইটার এত বছর পার হয়ে গেল বাংলা অনুবাদ না। তো এটা মানতে একটু খারাপ লাগে। আমি নিজে যখন 6-এ ছিলাম তখন আমি যে এই বইটার নাম শুনছি আমাদের পাঠ্য বইয়ে, যে আল জাবর ওয়াল মোকাবিলা। আমি এই বইটা খুঁজছি, পরে দেখছি যে বইটা আসলে ইংরেজিতে ছাড়া নাই। তো আমি আবার ভালো ইংরেজি পারি না, কিন্তু এই বছর বইটা যখন শুনছি যে বইটা আসছে, স্যার অনুবাদ করছে, আমি আসলেই নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সরাসরি গিয়ে অর্ডার করে দিয়েছি। একদম মনে হয় আমাদের এলাকার প্রথম বইটাই আমি পেয়েছি, মানে বইটা আমার অনেক প্রিয়। তো এই বইটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ যে এই বইটার অনুবাদ করছেন। কারণ আমরা সবাই একটা জিনিস জানি যে গণিত নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তো জ্যামিতি নিয়ে আলোচনা হলো, একটা কথা বলি। এটা হলো, আমার এক বন্ধুকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম সিলিন্ডারের আয়তন πr²h, কিন্তু গোলকের আয়তন 4/3 πr³ কেন? তো বললো এমন যে আয়তন মানে কি, দৈর্ঘ্য ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলে ত্রিমাত্রিক হয়ে আয়তন হয়ে যায়। তো এটা তো তেমন কিছু না। তার ক্ষেত্রফলটা আছে কি বৃত্ত, তো বৃত্তের সাথে আমি উচ্চতা গুণ করে দিলে আমার হয়ে গেল, সিম্পল সিলিন্ডার। আমি বললাম ওকে ঠিক আছে, এটা ঠিক আছে। তো এখন গোলকেরটা কি জন্য এমন হয় না? তো গোলকেরটাও তো হইতে পারতো যে ক্ষেত্রফল আছে গোলক, আর এদিকে উচ্চতা আমি গুণ করে দিলাম πr², এটা কেন হয় না? তো এই ভাবনাটাই আসলে মূলত ক্যালকুলাসের ক্ষেত্রে খাটে। যেমন সিলিন্ডারকে যদি আমি ভূমির সমান্তরালে কাটি, একটা ক্ষেত্র পাবো, ওই ক্ষেত্রটা সবসময় সেম মান হবে। আমি যেদিকেই কাটি, 100টা কাটলে 100টা সেম মানের হবে। কিন্তু গোলকের ক্ষেত্রে আমি যদি একদম ব্যাস বরাবর কাটি, সবচেয়ে বড় ক্ষেত্র পাবো, আর যদি মাথার উপর দিয়ে কাটি, সবচেয়ে ছোট ক্ষেত্র পাবো। গণিতের এই নিয়মটা আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করি, নামটা সেটা হলো 2 × 3 = 6, 3 × 5 = 15। বাট এইদিকে যে 3 × 5 মানে 5টা 3 যোগ, সেটা আমরা তখন বুঝতে পারি না। সেটা আমাদের বুঝতে তখন প্রায় 6 বছর লেগে যায়। যখন আমরা ক্লাস 6-এ আসি, তখন আমরা বুঝি এটা তো ওইটা। তখন আর এই জিনিসটাই হলো যে সিলিন্ডারের ক্ষেত্রে খাটে, যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে πr² পরিমাণ ক্ষেত্রফল পাচ্ছি। πr² পরিমাণ ক্ষেত্রফল আমি কতটুকু পাচ্ছি? উচ্চতা সমান ইন্টু h, মানে এতটা πr² আছে। কিন্তু গোলকের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না, এই জন্য এখানে লাগে ক্যালকুলাস। তো ক্যালকুলাস সম্বন্ধে অনেক কথাবার্তা সবাই বলেছেন আমাদের শ্রদ্ধেয় স্যারেরা। ক্যালকুলাস, সমাকলন, তারপর অন্তরীকরণ, কিন্তু ক্যালকুলাসের আরেকটা নাম আছে ডিফারেন্সিয়েশনের, সেটা হলো ব্যবকলন। এটা বলে রাখা ভালো, কারণ ডিফারেন্সিয়েশনের এই নামটা যাতে দেখলে কেউ ঘাবড়ায় না যায়। আর এই বইটা পড়ে আসলে সত্যি কথা বলতে এই বইটা পড়ে আমি খুবই ভালো লাগছে, খুবই। তো এই বইটা পড়ে আমি স্যারকে একটা রিকোয়েস্ট করছিলাম, স্যার এই বইটার মধ্যে সম্ভাবনা কি কাজে লাগে সেটা নিয়ে ভালো মতো নাই। সম্ভাবনা তো আমরা নর্মালি পড়ি যে নমুনা ক্ষেত্র ডিভাইডেড বাই আমার যেই আকাঙ্ক্ষিত ফল সেটা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্র, কিন্তু এটা কেন কাজে লাগে, এটা কি, সেটা আমাদের নাই। তো এই জিনিসটা আসলে আমাদের মুখস্থ করানো হয়, বা এটা আমরা ধরে নেওয়া হয় এমনই হইব। কিন্তু ওই যে বলে না যে প্রতিটা জিনিসের দুইটা উপাদান আছে, একটা হলো ভৌত, একটা হলো গাণিতিক। ভৌত উপাদানটা বলা যায় যে আমি একটা টুরিস্ট স্পটে গেছি, এখন টুরিস্ট স্পটে বিভিন্ন জিনিস আছে। যেমন আমি এইদিকে মুন্সিগঞ্জ থেকে এইদিকে আসছি ঘুরতে, তো এইদিকে আসে অনেক সুন্দর সুন্দর জিনিস, আমার জীবনে প্রথম আসছি। তো এদিকে আসা আমার এই জিনিসটা কীভাবে এনজয় করতেছি আমার মুডের উপর। যে আমার মুড খারাপ থাকলে আমি এই জায়গাটা এসে ভালো মতো এনজয় করতে পারতেছি না, মুড ভালো থাকলে আমার আসলে অনেক ভালো করে এনজয় করতে পারতেছি। আর এটা হলো ভৌত ব্যাপার। আর গাণিতিক ব্যাপারটা হলো আমি আমার মুডের উপরে এই ব্যাপারটা জায়গাটা সাজাই নিলাম। আমার এখন ভালো লাগতেছে না, লাইট আমি সব লাইট বন্ধ করে দিলাম, আমি একটা কালো ডার্ক অন্ধকার এমন একটা পরিবেশ বানালাম যে আমি মহাশূন্যে আছি। এটা হলো গাণিতিক জিনিস, আর এইটাই গণিতের সৌন্দর্য। এই যে এই জিনিসগুলো যে আমরা সাজায় রাখি, এগুলো কিন্তু আসলে কোনো
কাজেই লাগে না। ব্যক্তিগত জীবনে আমাদের যেই 5টা মৌলিক চাহিদা তার একটাও লাগে না। এগুলো আমাদের লাগে সৌন্দর্য, মানসিক সৌন্দর্যের জন্য। আর এইটাই গণিতের আসল কাজে লাগা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহিনকে। এ পর্যায়ে আমাদের সাথে যারা আছেন আজকের আলোচনাতে, আমরা একটু দর্শকদের কাছে চলে যাব কিছু প্রশ্নের জন্য। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লেখকের কাছে, স্যারের কাছে, কিংবা অন্য স্যারদের কাছে আপনারা করতে পারেন। আমার নাম রুশাদ ফরিদি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তো আমার কোনো প্রশ্ন নেই, আমার একটা মন্তব্য আছে। আমি এই অনুষ্ঠানে আসবো কি আসবো না আমি জানতাম না, তো লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম, সময় যেহেতু পাওয়া গেল আসি, এবং এসে আমার নিজেকে লাকি মনে করছি যে আমি এরকম একটা অনুষ্ঠানে এসেছি। আমি যেহেতু অর্থনীতি পড়াই, তো অর্থনীতি অনেকে মনে করে আর্টসের সাবজেক্ট। তো এবং এখানে আমার মনে আছে যে আমি যখন পিএইচডি করতে যাই, তো আমাদের সাথে বুয়েটের কয়েকজন ফ্রেন্ড ছিল। তো আমার হাতে ম্যাথমেটিক্স বই দেখে সে বললো, একটু নাক কুচকেই বললো যে তোরা অর্থনীতির কী করি, সেটা তো তোর তো ক্যালকুলেটর হলেই চলে যায়। তো এটা বলে আমি প্রমাণ করার চেষ্টা করছি না যে যারা অঙ্ক পারে বা পারে তারা চরম মেধার অধিকারী, আর যারা সাহিত্য পড়েন বা তাদের মেধা নেই। মানে অঙ্কটা হচ্ছে একটা স্কিল, একটা জ্ঞানের শাখা, দ্যাটস ইট। কিন্তু আমাদের সমাজে অঙ্কটাকে দিয়ে অনেক সময় আমরা ছাত্রছাত্রীদেরকে ছোটোবেলা থেকে হীনমন্যতায় ভোগাই। আমরা বলাই যে ও এ অঙ্ক পারে না, এ তো পচা স্টুডেন্ট, হ্যাঁ, ও সাহিত্য পড়তে চায় শুধু। তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের সমাজে খুব একটা ক্ষতিকর জিনিস। তো অঙ্ক থেকে আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল, এবং আমার কাছে মানে পড়েছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপর অর্থনীতিতে এসে অঙ্ক অনেক পড়তে হয়েছে। আর বিদেশের ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে অর্থনীতি বিভাগে গেলে এটা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট না অর্থনীতি ডিপার্টমেন্ট প্রথম দিকে বোঝাই যায় না আর কি। তো কিন্তু যেটা হতো যে ছোটোবেলা থেকে অঙ্ক করতাম ফর্মুলা অনুযায়ী, যে ওকে ডিফারেন্সিয়েশন অঙ্ক করতে খুব ভালো লাগতো মিলে গেলে, কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের যে ব্যবহারটা, যেটা কোথা থেকে এসেছে এটা আমাদের কোনো টিচার কোনো দিন বলে নেই যে ওকে ক্যালকুলাসটা এই কারণে দরকার। এবং এগুলো যদি বলতো তাহলে অঙ্কটা আরও অনেক বেশি এনজয়েবল হতো। যে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, বীজগণিত, এই আল-খাওয়ারিজমির যে বইটার কথা বললো, এগুলো আমরা অনেক পরে এসে শুনেছি। তো সেদিক থেকে এই বইটার কথা যখন আমি প্রথম দেখি ফেসবুকে ইউপিএল এর পেজে, তখন থেকে আমার খুব আগ্রহ ছিল যে বইটা আমি নিয়ে পড়বো, কিন্তু যা হয় আর কি সেটা কখনো ওরকমভাবে হয়নি। তো আজকে যেহেতু আসলাম, বইটা নিলাম, এবং আমি সবার কথা শুনতে শুনতে আমি প্রায় 50-60 পেজের মতো পড়ে ফেলেছি, এবং আমার কাছে খুব ভালো লেগেছে বইটা যেভাবে। ইনফ্যাক্ট আমারও অর্থনীতি, তারপর পরিসংখ্যান, এইসব নিয়ে বই লেখার ইচ্ছা। আমি বাংলায় টুকটাক খুব সামান্য লেখালেখি করি। তো ফিরোজ আমারও বন্ধু মানুষ, আমাকে বলেছিল যে, আমি তাকে বলছিলাম পরিসংখ্যান নিয়ে লেখার কথা, সে আমাকে একটু অনুরোধ করেছিল প্রায় 3-4 বছর আগে। আমার যা হয়, অনেক পরিকল্পনা করি, কোনো কিছুই হয় না, ওটা ওই রকম একটা ছিল। তো এর মধ্যে আমি একটা দেখেছি বই, গল্পে গল্পে পরিসংখ্যান, ওটাই আমার পড়ার ইচ্ছা আছে। আর এই সংক্রান্ত আরও কিছু বই হয়তো আমি কোনোভাবে যদি কোনোদিন সম্ভব হয় হয়তো লিখবো। তো লিখলে আমার এই শফিক স্যার, আপনার এই বইটা আসলেই একটা খুব অনুপ্রেরণাদায়ক বই হবে, এবং আমি এটি পড়বো, এবং আমি আরও অনেক আমার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও পড়তে উৎসাহিত করব। এবং আমি আশা করব যে আপনাদের কথা এখানে যারা বলছিলেন তাদের কথা শুনতে শুনতে আমার কিন্তু এই বইগুলো পড়ার সম্বন্ধে আবার একটা আগ্রহ জন্মালো। এই বইগুলো অনেকগুলোর নাম আমি জানতাম না, এবং ম্যাথমেটিক্স একসময় ছোটোবেলায় অনেক ভালোবাসতাম, আর অর্থনীতি পড়তে যে যতটুকু দরকার হয়েছে তখন কিছুটা ভালো লাগা ছিল, এখন একটু দূরে সরে গিয়েছি। কিন্তু আপনাদের এই আলোচনা, এই সব শুনে এই ম্যাথমেটিক্সের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের বিষয়টা, এবং এটা যে কত ইন্টারেস্টিং বিষয়, এটা আমার মনের মধ্যে আবার জাগ্রত হলো আর কি। তো আমার মনে হচ্ছে যে আমি এই ম্যাথমেটিক্সের যে বইগুলো আপনাদের নাম থেকে শুনলাম, এগুলো নিয়ে আরও পড়বো, আর এই আর কি। তো সবাইকে, সব আলোচককে অসংখ্য ধন্যবাদ। ইউপিএল এর মাহরুখকে
অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা এই অনুষ্ঠানটার সম্বন্ধে শেয়ার করার জন্য, এবং আশা করি ইউপিএলের এই ধরনের উদ্যোগ চলবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার মতামত যুক্ত করার জন্য। আমাদের আজকে যারা আছেন উপস্থিত তাদেরকে আর কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা আমাদের অতিথিদের কাছে এবং লেখকের কাছে? যদি কারো থাকে একটু অনুগ্রহপূর্বক হাত তুলবেন, তাহলে আমাদের মাইক্রোফোন আপনাদের কাছে চলে যাবে। আসলে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন নেই বলতে গেলে একটা অনুরোধ আছে, যেটা প্রশ্ন থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবাই বললেন যে গণিত নিয়ে লেখালেখি হয়, পদার্থবিজ্ঞান নিয়ে হয়, কিন্তু আমি নিজের কাছেই কেমিস্ট্রি বিষয়টা একটা দুর্বোধ্য বিষয় মনে হতো। আর এটা নিয়ে আমি অনেক পপ সায়েন্সের বই খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশে কেমিস্ট্রি নিয়ে অতটা ভালো বই নেই। তো আপনাদের কাছে অনুরোধ, যাতে গণিত নিয়ে তো এখন মানুষ আগ্রহী, পদার্থবিজ্ঞান নিয়ে আগ্রহী, কেমিস্ট্রি বইগুলো যাতে আরও বেশি সমৃদ্ধ হয় সেই দিকটা আপনারা একটু চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, এ পর্যায়ে আমরা লেখকের কাছে আরেকবার চলে যাব আমাদের আজকের আলোচনার একটু সারমর্মের সাথে ইতি টানার জন্য। ধন্যবাদ আবারও আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আলোচকদের সাথে প্রায় সকল কথার সাথে একমত, বিশেষ করে তীব্র আলী ভাই যেটা বললেন যে নেক্সট এডিশনে কমপ্লেক্স অ্যানালাইসিসের উপরে অবশ্যই একটা পার্ট থাকবে, এবং এটা আমার ইচ্ছাও আছে। আর আসলে প্রতিটি অধ্যায় অনেক বড় করা যায়। যে বইটার কথা আমাদের ফারসিন মান্নান ভাই বলেছেন, কোরআনের বই হোয়াট ইজ ম্যাথমেটিক্স, বইটা কিন্তু সাইজ অনেক বড়, 500-600 পৃষ্ঠার বই। তো ফলে এখানে যে 19টা অধ্যায় আছে, আরও 2-3টা অধ্যায় তো বাড়ানোই যায় খুব অনায়াসই, এবং প্রত্যেকটা অধ্যায়ে আপনার অসংখ্য এক্সাম্পল দেওয়া যায়, এক্সাম্পলের শেষ নেই। মানে গণিত আমাদের কি কাজে লাগে, যেমন ধরা যাক আমরা এখন পদ্মা ব্রিজের কথা, আমাদের সেলিব্রিটি ব্রিজের কথা যদি বলি, এই সেলিব্রিটি ব্রিজে 42টি পিলার আছে। এই 42টি পিলারে পানির কি, মানে পানির যে গতি, এই গতির কারণে কি চেঞ্জটা হবে চারপাশে, এটা আমরা গণিতের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ম্যাথমেটিক্সের প্রফেসর আছেন, ইচ্ছা করলে এটা নিয়ে একটা পিএইচডিও হতে পারে। আমাদের পিলারগুলো চারকোনা হবে নাকি গোল হবে, চারকোনা হলে কি হয় আর গোল হলে এটার ইম্প্যাক্ট কি হয়, এটা নিয়ে একটা পিএইচডি না হলো এমফিল বা থিসিস টিচারটা হতে পারে। অর্থাৎ সমস্ত পৃথিবীতে গণিতের যত পিএইচডি, এমএস, এমফিল, যত থিসিস আছে সবগুলোই আসলে এখনকার যুগে গণিতের অ্যাপ্লিকেশন। কারণ আনফর্চুনেটলি পিওর ম্যাথমেটিক্সের বাজার ওই অর্থে বলছি যে চর্চার দিক থেকে আর কি বাজার, পিওর ম্যাথমেটিক্সের চর্চাটা সমস্ত পৃথিবীতেই খুব কম। সবাই এখন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের দিকে চলে যাচ্ছে। এটা একটা খুব দুঃখজনক ঘটনা আমার জন্য অবশ্যই, কারণ আমি ব্যক্তিগতভাবে পিওর ম্যাথমেটিক্সের লোক এবং আমি পিওর ম্যাথমেটিক্সকে অনেক বেশি পছন্দ করি। যদিও গণিত আমাদের কী কাজে লাগে এই বইটা আমার দ্বারা লিখিত হয়েছে। এখন 2-3টা অধ্যায় বাড়ানোর ইচ্ছা আছে, এবং প্রতিটি অধ্যায়ে হয়তো কিছু এক্সাম্পল দেওয়ার আছে এবং দেওয়া প্রয়োজন, তাহলে হয়তো বইটার সাইজটা আরেকটু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো পকেট থেকে আরও কিছু টাকা পাঠকদের চলে যেতে পারে। এই রিস্ক যদি পাঠকরা নেয় তাহলে আমার পক্ষে এটা আরেকটু বাড়ানো সম্ভব। আমি আবারও ধন্যবাদ দিই আজকের এই আয়োজনের জন্য ইউপিএলের কর্ণধার মাহরুখ মহিউদ্দিনকে। আমরা বই নিয়ে আলোচনা যত বেশি করব তত মানুষ আলোকিত হবে। একটা প্রসঙ্গ তুলেছেন আহমদ মোস্তফা কামাল ভাই, খুব দরকারি প্রসঙ্গ। এই প্রসঙ্গটা নিয়ে আমি অনেক জায়গায় কথাও বলেছি যে আমাদের এতগুলো টিভি চ্যানেল আছে এখন বাংলাদেশে। একসময় শুধু বিটিভি ছিল, যখন বিটিভি ছিল তখন বিটিভিতে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হতো, বই নিয়ে প্রোগ্রাম হতো,
বিজ্ঞান নিয়ে প্রোগ্রাম হতো, অথচ আমরা খুব আশ্চর্যের সাথে দুঃখের সাথে লক্ষ্য করি যে এখন আমাদের এতগুলো চ্যানেল, কোনো চ্যানেলেই আমাদের বই নিয়ে খুব বেশি আলোচনা হয় না, বিজ্ঞান নিয়ে তো নয়। এই আলোচনাগুলো যদিও আজকের আলোচনা আমরা ফেসবুকে হয়তো লাইভ পাচ্ছি, কিন্তু এই বইয়ের আলোচনাগুলো, বিজ্ঞানের আলোচনাগুলো, গণিতের আলোচনাগুলো যদি বিভিন্ন চ্যানেলে প্রতি সপ্তাহে অন্তত একটি দিন করে পরিচালনা করা যেত, তাহলে আমরা যে বিজ্ঞান মনস্ক মানুষের কথা বলি, আমরা যে বিজ্ঞান মনস্ক জাতির কথা বলি, সেই যে আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেটা আরও বেশি সহজ হতো বলে আমি মনে করি। তো আমি আশা করি আজকে যদি আমাদের এই কথা আমাদের রাষ্ট্র যারা চালান তারা যদি একটু শুনেন এবং শুনে যদি তারা একটু এদিকে সুনজর দেন, তাহলে আমার মনে হয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরেকটু ভালো সময় আসবে, বাংলাদেশটা আরও শান্তির হবে, এই প্রত্যাশা রাখি। এবং আজকের এই আয়োজনে আপনাদের সকলের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ দিই। আর আমার সাথে যারা আলোচক হিসেবে আসছেন, যারা আমার এই বইটি নিয়ে আলোচনা করেছেন, আপনাদের আলোচনা আমাকে সম্মানিত করেছে, আমি অনেক অনার ফিল করছি। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আবারও ইউপিএলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, সবার মঙ্গল হোক। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং আমাদের আজকের প্যানেলে যারা ছিলেন প্রত্যেককে, এবং আরও বেশি ধন্যবাদ আজকে আমাদের যারা এই আলোচনা অনুষ্ঠানটিতে ফেসবুকে লাইভে এতক্ষণ থেকে দেখছেন, বা যারা পরবর্তীতে রেকর্ডেড লাইভ দেখছেন, কিংবা আমাদের সাথে যারা দর্শকরা আছেন সকলকে। এ পর্যায়ে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি মাহরুখ মহিউদ্দিন আপুকে অনুরোধ করব কিছু বলে আমাদের আজকে সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ মোনেমকে, এবং ধন্যবাদ আমাদের সমস্ত আলোচকদেরকে তাদের মূল্যবান চিন্তাভাবনাগুলো এই বই নিয়ে, এবং যে প্রকাশনাটি আমরা আরও পরবর্তীতে আরও যেসব প্রকাশনার ভাবনাগুলো আসলো সেগুলোর কারণেও। আমি এখন আসলে আপনাদেরকে নাস্তার দাওয়াত ছাড়া আসলে আর কিছু বলার খুব বেশি আমার মনে হয় আপনাদেরও শোনার ধৈর্য নাই, কিন্তু আমি দুটো কথা আসলে না বলে পারছি না। মানে বিশেষ করে আপনাদের কথাগুলো শুনতে শুনতে দু তিনটা কথা মনে হলো যে আমরা তো অনেক ধরনের বিভাজন তৈরি করে রেখেছি আমাদের সমাজে, যেমন এই যে বাংলা, ইংরেজি, তারপর আর্ট, সায়েন্স, এই সমস্ত এই বিভাজনগুলো কিন্তু মানে আপনারাও বললেন যে আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যেও যে এই সমস্যাগুলো রয়েছে, যে আর্টস মানে আর্টস, তার মানে সে ম্যাথ বা সায়েন্স নিয়ে তার জানার প্রয়োজন নাই, বা তার এটার যে বিউটি, এটার যে ট্রুথ, সেগুলো নিয়ে তার এনগেজ করবার সেরকম মানে পরিবেশটাই আমরা দেই না, বা সব কিছুই অনেক বেশি পরীক্ষা ওরিয়েন্টেড, অনেক বেশি অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে। তো এটাও যেমন, আবার এই যে বাংলা ইংরেজির যে সমস্যাটা আমরা তৈরি করে রেখেছি, আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমাদের ফোকাসটা পুরোপুরি ইংরেজির ভিত্তিক, এবং এটাও আমাদের দুর্ভাগ্য, একই সঙ্গে সৌভাগ্য হয়তো, যে ছেলেমেয়েরা আসলে উচ্চশিক্ষায় যাচ্ছে, এরপরে তাদের গন্তব্য আসলে বাইরে চলে যাওয়া, কিন্তু এই যে মানে তার দেশের সঙ্গে তার সংযুক্তি, এমন না যে তাকে দেশে থেকেই সেটা তাকে ফুলফিল করতে হবে, কিন্তু সে কিন্তু বাইরে গিয়েও সে একভাবে যুক্ত থাকতে পারে, এবং যারা মানে চান তারা কিন্তু অনেকভাবে থাকেন, তারা অনেকেই আছেন যে বাইরে আছেন কিন্তু বাংলা ভাষায় লেখালেখি করছেন, বাংলা ভাষায় বিজ্ঞানের উপরেও লেখালেখি করছেন। ইনফ্যাক্ট প্রকৃতি পরিচয় এবং ইউপিএল এর যৌথ উদ্যোগে সামনে জিনতত্ত্ব নিয়ে একটি বই আমরা আশা করি প্রকাশ করব। তো কাজে জীববিজ্ঞান এবং আশা করি কেমিস্ট্রির যে প্রসঙ্গটা আসলো, আশা করি আমরা সেরকম লেখকদের পাবো। কিন্তু যে কথাটা কামাল ভাই বললেন যে প্রত্যেক লেখককে আমরা যখন বাংলায় লিখতে বলি, ওনারা কিন্তু এই সমস্যাটার কথাই বারবার বলেন যে আমরা তো বাংলায় পড়ি না, পড়াই না এবং চর্চা করি না। কাজেই এই যে আপনি বললেন যে চিন্তা করতে হচ্ছে ইংরেজিতে কিন্তু লিখতে হচ্ছে বাংলায়, এবং পরিভাষার যে সংকট। তো আজকে 50 বছর বাংলাদেশের হয়েছে, আমরা অনেক অর্জনের কথা বলছি, কিন্তু এই একটা বড় ঘাটতি কিন্তু আমরা 50 বছরে একটা বড় গর্ত রেখে দিয়েছি। এবং আমার মনে আছে যে সম্ভবত 70 বা 71 সালে 21শে ফেব্রুয়ারির বক্তৃতা দিয়েছিলেন
অধ্যাপক মুনীর চৌধুরী এবং ওই সময় কিংবা মোফাজ্জল হায়দার চৌধুরী ওনাদের বক্তৃতায় কিন্তু এই কথাগুলোই বলেছিলেন যে বাংলা ভাষায় ভার্নাকুলার তৈরি করা প্রয়োজন এবং সেটা কি করে আমাদের এই বাংলায় জ্ঞান তৈরির কাজগুলোকে আরও ত্বরান্বিত করতে পারে, ফ্যাসিলিটেট করতে পারে। তো সেই জায়গাতে কিন্তু আমরা 50 বছরে আসলে এগোই তো নিই, আমার মনে হয় যে আমরা পিছিয়েই রয়ে গেছি। তো আমাদের দায়ভার, সেজন্য আমি ধন্যবাদ জানাই কামাল ভাইকে এই প্রসঙ্গগুলো তুলবার জন্য, এবং আপনারা যারা এই এত রকমের সংকট সত্ত্বেও, অনেক রকমের সীমাবদ্ধতা সত্ত্বেও, বিশেষ করে আমি লেখককে ধন্যবাদ দিই যে আপনি, আমরা তো ঢাকাতে অনেক রকম সুবিধার মধ্যে থাকি, তারপরেও হয়তো আমরা অনেক সময় লেখালেখি বা এই কাজগুলোতে আমরা উদ্যোগ নিতে পারি না, কিন্তু আপনি একটা যেই জায়গাতে আপনি কাজ করছেন সেখানে আপনি ছাত্রদেরকে তৈরি করছেন এবং আপনি সারা দেশের জন্য আপনি যেই ছাত্ররা আছে তাদের জন্য আপনি এই কাজটা করছেন মানে পুরোপুরি নিজের শ্রম এবং নিজের ভালোবাসার জায়গা থেকে। তো আমার মনে হয় যে এই বিভাজনটাকে ঘুচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে রয়েছে, এবং হয়তো 50 বছর আগে হয়তো কাজটা আরও সহজ হতো, এখন হয়তো কাজটা আরও কঠিন হয়েছে নানান কারণে। কোনো জায়গাতে হয়তো সহজও হয়েছে, অনেক সহজলভ্য হয়েছে, অনেক কিছু তথ্য সহজলভ্য হয়েছে। তো আমার মনে হয় যে আমরা যদি এই কোলাবোরেশনগুলো আমরা জিয়ে রাখি এবং আমরা অনুষ্ঠানগুলো করছি আসলে এই সামনে কোলাবোরেশনগুলো যাতে আমরা আরও করতে পারি, যে আমরা একটা এগেন আমি আমার সব অনুষ্ঠানেই বলি যে আমরা একটা প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের সামর্থ্য খুব কম। আমরা চেষ্টা করেছি যে একটা যৌথভাবে প্রকৃতি পরিচয় এবং ইউপিএল যৌথভাবে আমরা কাজ করে একটা ছোট একটা বই করতে পেরেছি। এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগ নিতেন সেখানে হয়তো আরও অনেক বেশি কাজ করা সম্ভব হতো। কিন্তু আমরা আমাদের জায়গাটা করব, যেটা ফারসিন ভাইও বললেন যে ম্যাথ অলিম্পিয়াড কিন্তু হয়ে যাচ্ছে, অনেকটা প্রাইভেট উদ্যোগের জায়গাতেই হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে একটু করে হলেও হয়তো কিছু মনোভাবের পরিবর্তন হচ্ছে, কিছু কারিকুলামে কিছু জিনিস যুক্ত হচ্ছে। তো সার্বিকভাবে আমার মনে হয় যে আমরা আসলে 100 বছরে আমাদের দেশকে কোন জায়গাতে দেখতে চাই, এবং সেই ভাবনা এই যারা আমাদের সঙ্গে আপনাদের ছাত্ররা যারা যুক্ত হচ্ছেন, তারা যখন 50 বছর পরে, আমরা হয়তো অনেকে থাকবো না, কিন্তু তারা যখন থাকবে তখন তারা আসলে কি নিয়ে গর্ব করবে। আমরা আজকে বসে খুব বেশি গর্ব করতে পারছি না আসলে আমাদের জ্ঞানের সম্ভার নিয়ে, তো তারা যেন গর্ব করতে পারেন সেই দায়ভারটা কিন্তু আমাদের। তো সেইটুকুই আমার মনে হয় যে আজকের আমার টেক অ্যাওয়ে, যে এবং আমার আপনাদের সঙ্গে এই শেয়ারিং, আমি শেষ পর্যন্ত আবারও ধন্যবাদ জানাই যে এই সময়টা আপনারা আমাদের সঙ্গে কাটালেন এবং আপনাদের ভাবনাগুলো শেয়ার করলেন। আমরা প্রায় 2 ঘন্টা সময় এখানে আলোচনা করলাম, এখনও কেউ চলে যায়নি, এবং আমি জানি না আমাদের অনলাইনে কি অবস্থা। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, এবং যারা পরে শুনবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটু চায়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, লেখককে অভিনন্দন, এবং আমাদের প্রকৃতি পরিচয়ের কাউকে আজকে আসলে পাইনি, ওনারা দুজনেই ব্যস্ত ছিলেন, তো কিন্তু ওনারা অবশ্যই আয়োজনের সঙ্গে আছেন উপস্থিত না থাকলেও। অনেক ধন্যবাদ।